স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করে দিচ্ছি। আমরা কি শুরু করব? পার্টিসিপেন্ট হয়তো ঢুকতে আরো জয়েন করতে আরো হয়তো 5-7 মিনিট সময় লাগবে। তো একটু 5 মিনিট পরে করলে মানে ভালো স্যার, পার্টিসিপেন্ট তো কম, 37 জন মতো। হ্যাঁ, রবিউল শুনি নাই। স্যার বলতেছে একটু পরে শুরু করলে ভালো। আচ্ছা, মেইন টাইম আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আলাপ করতে পারেন, কোনো ইস্যু থাকলে আলাপ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম জি ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আছি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আপনার চেহারা তো কেমন যেন মনে হচ্ছে স্যার, আপনি কি অসুস্থ? না না, ঘুম থেকে একটু দেরি করে উঠলাম। ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। অন্যদিন তো আর একটু আর্লি উঠি, ওকে স্যার। এই জন্য ওই যে মুখ টুক ফুলে আছে আর কি। হ্যাঁ স্যার, কেমন যেন মনে হচ্ছে। স্যার আমাদের এক্সাম গুলো কবে হতে পারে? স্যার বুঝিনি। আইসিএম এর এক্সামটা কবে হতে পারে? এক্সাম সম্ভবত জুলাইতে হবে। জুলাইতে? হ্যাঁ, জুলাই শেষের দিকে হয়তো এক্সাম শুরু হয়ে যেতে পারে। জুলাইয়ের 22 তারিখ না 21 তারিখে ঈদুল আজহা কখন? স্যার ঈদের পরে হবে না? হ্যাঁ, ঈদের পরেই হবে সম্ভবত। 21 তারিখে মেবি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস শুরু করতেছেন নাকি স্যার? আমি একটু বাইরে গেছিলাম স্যার, মাত্র আসলাম স্যার। জি, না আপনার জন্য ওয়েট করতেছি। স্যার হ্যাঁ, আপনি আসেন না সেজন্য ওয়েট করতেছিলাম। স্যার থ্যাংক ইউ। যদিও মানে এখনো স্টুডেন্ট আসে নাই, ধন্যবাদ স্যার। আমি স্যার চলে আসছে, আপনি সহ 41 জন হয়ে গেছেন, আমি ছাড়া 40 জন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের হয়তো আর 2 মিনিটের মধ্যে তাহলে শুরু করেন স্যার। শুরু করে দেবেন। জি স্যার। স্যার একটুখানি বিগত কোশ্চেন যেখানে দেখছিলাম স্যার, সেখানে মার্কআপ নামে একটা কথা ছিল স্যার। হ্যাঁ, মার্কআপ। মার্কআপে কি সমস্যা? স্যার মার্কআপটা দ্বারা স্যার কি বোঝানো হলো স্যার, যে জেড কোম্পানিতে মার্কআপ 50% লেখা স্যার, মার্কআপ টার্মটা কি স্যার? মানে মার্কআপ হচ্ছে যেই পরিমাণ ম্যানুফ্যাকচারিং কস্ট হয় তার সাথে প্রফিট যুক্ত থাকে। মার্কআপ হচ্ছে প্রফিট, প্রফিট যুক্ত থাকে 50%। একটা যদি কস্টিং হয় 10 টাকা, 50% যদি তার সাথে আবার যুক্ত হয় তাহলে আরো 5 টাকা যোগ হবে, 15 টাকা গিয়ে ওই প্রোডাক্টটা বিক্রি করবে। আচ্ছা, মার্কআপটা হয়ে টার্গেটেড সেলিং প্রাইস হয় স্যার। জি জি। থ্যাংক ইউ স্যার। আপনাদেরকে যে প্রশ্নটা পাঠিয়েছিলাম আমরা, সেখান থেকে একটা কোশ্চেন আছে অক্সফোর্ড ইন্ডাস্ট্রিজ এর। এই এই প্রশ্নটা আমরা আজকে চেষ্টা করব। আমাদের প্রশ্ন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন। প্রশ্ন পড়তে পড়তে হয়তো আমরা একটু ভুলেও যেতে পারি, প্রথমে কি পড়লাম শেষে কি পড়লাম, কি কি পড়তেছি। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো বড় হলেও আপনি যদি একটু গোছায় নেন, ভিতরের জিসটা কিন্তু ছোট। এইরকম দেখা যায় যে আমরা প্রশ্ন পড়তে গেলাম পরীক্ষার হলে, প্রশ্ন পড়তে পড়তে কিন্তু সময় শেষ। সেক্ষেত্রে একবার প্রশ্ন পড়ে কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন পড়ার সুযোগ নাও পাওয়া যেতে পারে। এবং আমি বারবার বলে আসছি যে যখনই কোনো প্রশ্ন করবেন, যেই ইনফরমেশনটুকু আপনার জন্য ইম্পর্টেন্ট ওই ইনফরমেশনটাকে হাইলাইট করে নেবেন, তাহলে ওই জিনিসটা আপনার চোখে পড়বে। অথবা এটা বাইরে কোনো একটা নোট করে নিতে পারবেন। প্রশ্নটার সাথে 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 একটা সামারি করে নিলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে এবং সলিউশনটা দ্রুত করতে পারবেন।
এই এই প্রশ্নটাও একই রকম, অনেক লম্বা একটা প্রশ্ন, কিন্তু সলিউশন ছোট। আমরা একটু দেখি, তাহলে আমরা শুরু করি প্রশ্ন পড়া। হ্যাঁ, Oxford Engineering manufactures small engines. একটা কোম্পানি হচ্ছে অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং, ওনারা ছোট একটা ইঞ্জিন তৈরি করে। The engines are sold to manufacturers who install them in such products as lawn mowers. অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনটা তৈরি করেন সেই ইঞ্জিনটা বিক্রি করে দেন। ইঞ্জিনটা বিক্রি করে দেন কার কাছে? যারা লন মোভার্স তৈরি করে তাদের কাছে বিক্রি করেন। ওই লন মোভার্স এর জন্য এই ইঞ্জিনটা দরকার। লন মোভার্স আমরা চিনি তো না? জি স্যার, ঘাস কাটা। ঘাস কাটার যন্ত্র, ওই যে বিদেশে দেখা যায় যে ঘাস খেলার কাটতে মাঠে। গেলে, খেলার মাঠেও, ইয়েস, খেলার মাঠেও দেখা যায়। লনটাকে পরিষ্কার করার জন্য, ঘাস কাটার জন্য, লন থেকে বা উঠান থেকে ঘাস কাটার জন্য যে যন্ত্রটা, সেটা। তাহলে আমরা এখন যতটুকু পড়লাম, এখানে হচ্ছে কি, কোম্পানির নাম অক্সফোর্ড, ওনারা একটা ইঞ্জিন তৈরি করেন এবং ওই ইঞ্জিনটা তৈরি করে লন মোয়ার্স নামে একটা প্রোডাক্ট আছে, একটা কোম্পানি তৈরি করে তার কাছে বিক্রি করে দেন। The company currently manufactures all the parts used in this engine, but considering a proposal from an external supplier who wishes to supply the starter assemblies used in these engines. এর পরের লাইনটা হচ্ছে যে কি, অক্সফোর্ড কোম্পানিটা মানে দি কোম্পানি, তারা চিন্তা করছেন যে আমি যে ইঞ্জিনটা তৈরি করি, ইঞ্জিনটার জন্য একটা পার্টস দরকার হয়। ওই পার্টসটার নাম হচ্ছে স্টার্টার। এই স্টার্টারটা আমি নিজে তৈরি করতে পারি। এখন আমি চিন্তা করছি যে কি, বাইরের একজন এক্সটার্নাল সাপ্লায়ার থেকে আমি কোনো প্রপোজাল নিতে পারি কিনা। আচ্ছা, পরের লাইন হচ্ছে the starter assemblies are currently manufactured in division 3. স্টার্টার অ্যাসেম্বলিজটা কোম্পানির ডিভিশন নাম্বার 3 তে উৎপাদিত হয়ে থাকে অফ অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং। মানে ওই কোম্পানির 3 নম্বর ডিভিশনে এই অ্যাসেম্বলি, স্টার্টার অ্যাসেম্বলিটা তৈরি হয়ে থাকে। The cost relating to starter assemblies for the past 12 months were as follows. আচ্ছা, আমরা অনেকটুকু পড়লাম, পড়তে পড়তে আমরা কিছুটা টায়ার্ড হয়ে গেলাম। এখন বলেন তো এখানে অঙ্কের কোনো ইনফরমেশন আছে কিনা? শুধু সাপ্লায়ারের কথাটা একটু হিন্টস আছে আমাদের কাছে, যে আমরা প্রোডাক্ট করব না বাই করব। জি, এখানে আমার অঙ্কের কোনো ইনফরমেশন নাই। এত পড়ার পর আমাকে এখানে কিন্তু দ্বিতীয়বার আর যাওয়া লাগবে না। একটা কোম্পানি একটা ইঞ্জিন তৈরি করে, ইঞ্জিনটা লন মোয়ার্স কোম্পানিকে সাপ্লাই দেয়। এখন এই কোম্পানিটা চিন্তা করতেছে যে কি, এই ইঞ্জিনের একটা পার্টস তার দরকার, ওই পার্টসটা নাম হচ্ছে স্টার্টার অ্যাসেম্বলিজ। এই স্টার্টার অ্যাসেম্বলিজটা নিজে তৈরি করবেন না এক্সটার্নাল সাপ্লায়ার থেকে সাপ্লাই নেবেন। সেই ক্ষেত্রে স্টার্টার অ্যাসেম্বলির কস্ট স্ট্রাকচারটা নিচে দেওয়া হয়েছে। গত 12 মাসের উনি যা যা প্রোডাকশন করলেন আমরা দেখি। গত 12 মাসের কস্টের স্ট্রাকচার হচ্ছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস লাগলো 2 লক্ষ, ভেরিয়েবল ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার 1,50,000, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 4, টোটাল গিয়ে হয় 7,50,000 টাকা গত 12 মাসে খরচ হলো। এখানে এসে আমরা হয়তো অঙ্কের কিছু ইনফরমেশন পেলাম, যে এখান থেকে হয়তো আমাদের কিছু জিনিস কাজে আসতে পারে।
ঠিক আছে, মানে এর আগে পর্যন্ত আমাদের কোনো কিছুই আমার কাজে কাজে আসে নাই বা আমাদের প্রয়োজন ছিল না। তাহলে এই অংশটুকু আমাদের কাজে আসবে, এর উপরের পুরো প্যারাটাই আমাদের আমাদের দ্বিতীয়বার আর পড়ার দরকার নেই। Over the past year, Division 3 manufactured 1,50,000 starter assemblies. গত এক বছরের যে ইনফরমেশনটা আমাদেরকে উপরে দেওয়া হয়েছে, 7,50,000 টাকা খরচ হয়। এই 7,50,000 টাকা খরচ করে 150টা স্টার্টার অ্যাসেম্বলি তৈরি করেছেন। যদি 1,50,000 স্টার্টার তৈরি করে 7,50,000 টাকা যদি খরচ হয়, তাহলে এভারেজ কস্ট করবে আমার 5 টাকা। সেটাও নিচে বলে দিচ্ছে। The average cost each for each starter assembly is টাকা 5। কিভাবে পেলো? 7,50,000 ভাগ 1,50,000। এই জিনিসটা বলার না থাকলেও আমরা বের করে নিতে পারতাম। আচ্ছা, further analysis of manufacturing overhead revealed that only 25% of the total manufacturing overhead is considered variable. এখানে একটা ইনফরমেশন আমরা পেলাম যে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের 25% হচ্ছে ভেরিয়েবল, বাকি 75% হচ্ছে ফিক্সড। তাহলে আমাদের যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেড 4 লক্ষ টাকা হয়ে থাকে, তার 25% ভেরিয়েবল, মানে কি 4 লক্ষ টাকা 25%, 1 লক্ষ টাকা স্যার। 1 লক্ষ টাকা। জি, তাহলে আরেকটা ইনফরমেশন আমরা পেলাম, অফ টোটাল ফিক্সড পোর্শনের মধ্যে, তাহলে ফিক্সড থেকে যাচ্ছে কত? 3 লক্ষ টাকা। তার মধ্যে 1,50,000, 1,50,000 is an allocation of general overhead that will remain unchanged for the company as a whole if the production of the starter assemblies is discontinued. আরো একটা ইনফরমেশন পেলাম, 4 লক্ষ টাকার মধ্যে 1,50,000 টাকা হচ্ছে 4 লক্ষের মধ্যে 1 লক্ষ হচ্ছে ভেরিয়েবল, 3 লক্ষ হচ্ছে ফিক্সড। আবার ওই 3 লক্ষ যেটা ফিক্সড, তার মধ্যে 1,50,000 হচ্ছে অ্যালোকেটেড জেনারেল ওভারহেড। সাধারণত কোনো একটা ডিপার্টমেন্ট যদি বন্ধ হয়ে যায়, এই 1,50,000 টাকার কোনো পরিবর্তন হবে না, এবং সেটাই ওনারা আবার ক্লিয়ারলি ডিফাইন করলেন যে 1,50,000 টাকা এটা জেনারেল ওভারহেড। আমার ডিভিশন নম্বর 3 যেখানে স্টার্টার অ্যাসেম্বলি আমি প্রোডাকশন করে থাকি, এটা বন্ধ হোক আর বন্ধ না হোক, বা ডিসকন্টিনিউ হোক বা কন্টিনিউ হোক, যাই হোক না কেন, আমার 1,50,000 টাকা কিন্তু কন্টিনিউ করবে। A further টাকা 1 lakh of fixed overhead is avoidable if production of the starter assemblies is discontinued. আরো একটা ইনফরমেশন পেলাম, আমার তাহলে ফিক্সড ওভারহেড 3 লক্ষ, তার মধ্যে 1,50,000 একটা হিসাব পেলাম, আর 1 লক্ষ টাকা হচ্ছে অ্যাভয়েড করা যাবে যদি আমি এই ডিপার্টমেন্টটা ডিসকন্টিনিউ করে দিই। স্টার্টার অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্টে আমি স্টার্টারটা তৈরি করি, এই ডিপার্টমেন্টটা যদি বন্ধ করে দেই, ডিসকন্টিনিউ করি, তাহলে 1 লক্ষ টাকা আমার খরচ বেঁচে যাবে। দ্য ব্যালেন্স অফ দ্য কারেন্ট ফিক্সড ওভারহেড, আর ব্যালেন্স থাকে হচ্ছে 50,000 টাকা। স্যার 3 লক্ষ টাকা ফিক্সড বলবেন স্যার? আচ্ছা, আমি আপনার কথা একটু কম শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন মনে হয় এটা যে ফিক্সড ওভারহেড সম্পর্কে আরেকটু বলতে, এই তো? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি?
স্যার হচ্ছে ফিক্সড ওভারহেড মনে হয় 3 লক্ষ টাকা টোটাল বললেন, ওইটা স্যার বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি। আপনারা সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাকে একটু রেড মার্ক করলাম বা অন্য আরেকটা কালার দিয়ে দিই, একটু ঝাঁঝালো কালার দিই। এটা তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যেটা আমরা একটা মার্ক করলাম, আলাদা একটা মার্ক করলাম 4 লক্ষ টাকা। এটা তো বুঝতে পারছি, প্রশ্নে দেওয়া আছে তাই না? যিনি প্রশ্ন করলেন একটু আমার সাথে কনসেন্ট্রেট করবেন অথবা রিপ্লাই দিবেন। এই 4 লক্ষ টাকার মধ্যে 25% হচ্ছে, প্রশ্নে বলে দিচ্ছে যে 25% হচ্ছে ভেরিয়েবল, 25% হচ্ছে ভেরিয়েবল। তাহলে আর থাকে কত? 75%। 75% হচ্ছে ফিক্সড, 75% হচ্ছে ফিক্সড। তাহলে 4 লক্ষ টাকার 75% হচ্ছে 3 লক্ষ টাকা। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই 3 লক্ষ টাকা, যেটা এই 4 লক্ষ টাকার মধ্যে আমি 1 লক্ষ টাকা ভেরিয়েবল নিয়ে ফেললাম আর 3 লক্ষ টাকা ফিক্সড। এই 3 লক্ষ টাকার মধ্যে এখন 1,50,000 হচ্ছে জেনারেল ওভারহেড, যেটা অ্যালোকেটেড ফিক্সড ওভারহেড, এটা ডিসকন্টিনিউ করলেও বন্ধ হবে না। আর 1 লক্ষ টাকা হচ্ছে, এরপর 1 লক্ষ টাকা হচ্ছে ফিক্সড ওভারহেড, যেটা অ্যাভয়েড করা যাবে। তাহলে আরো 2.5 লক্ষ টাকা হয়। আর 50,000 টাকা হচ্ছে ডিভিশন ম্যানেজারের স্যালারি। সাধারণত কোন একটি ডিভিশন যদি বন্ধ হয়ে যায়, ওই ডিভিশন ম্যানেজারের স্যালারিও কিন্তু অ্যাভয়েড করা যায়, কারণ তাকে হয়তো আমি অন্য ডিপার্টমেন্টে কাজে লাগাবো, কারণ সে ওই ডিপার্টমেন্টে গেলেও কাজ করে কোম্পানিকে বেনিফিট দেবে, অথবা আমি ওই ডিভিশন ম্যানেজারকে বিদায় করে দিব, দুটোর একটা। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে যে এই 50,000 ডিভিশন ম্যানেজারের স্যালারি, এরপরে বলছে দেখেন, ইফ প্রোডাকশন অফ দ্য স্টার্টার অ্যাসেম্বলি ইজ ডিসকন্টিনিউড, দ্য ম্যানেজার অফ ডিভিশন 3 will be transferred to division number 2 at the same salary. আমি যদি ওই ডিভিশনটা বন্ধ করে দিই, ডিভিশন ম্যানেজারকে আমি ডিপার্টমেন্ট নাম্বার 2 তে ট্রান্সফার করে দেব। সেক্ষেত্রে হবে কি, দিস মুভ উইল অ্যালাউ দ্য কোম্পানি টু সেভ টাকা 40,000 স্যালারি that would otherwise be paid to attract an outsider to this position. এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে যে কি, প্রোডাকশন ম্যানেজারকে স্টার্টার ডিভিশন নাম্বার 3 যে ম্যানেজারের স্যালারি 50,000 ফিক্সড, এই ম্যানেজারকে আমি 2 নম্বর ডিভিশনে ট্রান্সফার করব। ট্রান্সফার করলে হবে কি, ডিভিশন নাম্বার 2 এর যে ম্যানেজারের দরকার ছিল, সেই ম্যানেজারকে আর রিক্রুট করা লাগবে না। কিন্তু ওই ডিভিশন ম্যানেজার 2 এর জন্য বেতন বরাদ্দ হচ্ছে 40,000 টাকা। আমি যদি ওখানে ট্রান্সফার করি, তাহলে কোম্পানির 40,000 টাকা সেভ হবে। এখন যেহেতু ডিভিশন নাম্বার 3 এর ম্যানেজারের বেতন 50,000 টাকা, আমি যদি আরেকটা ডিভিশনে পাঠাই, কোম্পানির 40,000 টাকা শুধু সেভ হবে, বাকি টাকা কিন্তু খরচ, মানে 10,000 টাকা কিন্তু অতিরিক্ত খরচ হবে। এখন তাকে কেন পাঠাবে? প্রশ্ন হচ্ছে তাকে কেন পাঠাবে। কোম্পানি সাধারণত চিন্তা করে যে একজন ডিভিশন ম্যানেজারকে যদি আমি বিদায় করে দিই, তাহলে ওই ডিভিশন ম্যানেজারকে আমি আর রিক্রুট করতে পারবো না যদি ওই ডিভিশন নাম্বার 3 আবার স্টার্ট করতে হয়। এই ধরনের কিছু কারণে অনেক সময় এই জিনিসগুলো করা হয় না। কোনো একটি ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেলে, কোনো একটি ডিভিশন বন্ধ হয়ে গেলে, বিশেষ করে যারা এক্সপার্ট থাকে, ইঞ্জিনিয়ার থাকে, তাদেরকে অন্য ডিভিশন গুলোতে অ্যাবজর্ব করে নেওয়া হয়। সেক্ষেত্রে কোম্পানির কিছুটা খরচ বাড়ে, আমরা সেটাই দেখলাম। আচ্ছা, এরপর আমরা একটু দেখি the variable cost required to manufacture 1,50,000, তার একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। এটা আমরা অলরেডি জানি, আগের প্রশ্নে উপরে যে পার্টটুকু দেওয়া হচ্ছে সেখান থেকে আমরা জানি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 2 লাখ, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার 1,50,000, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 লাখ। এটা অলরেডি আমরা বের করে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা আবার ওনারা বিস্তারিত দিলেন। প্রশ্নটা আসলে একটু লেংদি হলো এইসব কারণে। এত ইনফরমেশন না দিয়েও আরো ছোট ইনফরমেশন দিয়ে অঙ্কটা করা যেত।
আরো কম ইনফরমেশন দিয়ে। আচ্ছা, দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট এক্ষেত্রে হচ্ছে কত, 3 টাকা। এটাও আমাদেরকে বের করে দিলে। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে কত, 3 টাকা। কিভাবে পেলেন? 4,50,000 টাকা হচ্ছে 1,50,000 ইউনিট তৈরি করতে লাগে, তাহলে আমি 4,50,000 কে 1,50,000 দিয়ে ভাগ করলে 3 টাকা করে পেয়ে যাই ভেরিয়েবল কস্ট। এরপরে তিদনিশ ইলেকট্রনিক্স, এটা আলাদা একটা কোম্পানি। A reliable supplier has offered to supply starter assembly unit at টাকা 4 per unit. তিদনিশ নামে একটা কোম্পানি আমাকে অফার করলো, এখন অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং কে অফার করলো যে আমি আপনাকে 4 টাকা করে অ্যাসেম্বলি ডিপার্টমেন্টের ওই যে স্টার্টারটা আমরা প্রোভাইড করতে পারবো। Because this price is less than current average cost of টাকা 5 per unit. এই জিনিসটা আমরা আগে বের করে রাখছিলাম যে 7,50,000 টাকা হচ্ছে ইন টোটাল কস্ট। 7,50,000 কে 1,50,000 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে আমার 5 টাকা করে। সো সেক্ষেত্রে আমার এভারেজ কস্ট থেকে আমি যদি ওনার থেকে যদি আমি 4 টাকা করে নেই, তাহলে আমার 1 টাকা করে খরচ সেভ হবে। এখন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ম্যানুফ্যাকচারিং ইজ eager to accept this offer. তিনি এই অফারটা অ্যাকসেপ্ট করতে চান। However, the general manager of the company point out that this price is much higher than variable cost per unit of টাকা 3 within sourcing. আমি যদি নিজের থেকে নিজে সোর্সিং করি, নিজের ওন সোর্সিং মানে হচ্ছে নিজে তৈরি করি, আমার 3 টাকা খরচ হবে। আর যদি আমি বাইরে থেকে কিনে নেই তাহলে আমার খরচ হবে 4 টাকা করে। So she recommends against buying from Tidnish. প্রশ্ন হচ্ছে who is correct? আমরা প্রশ্ন মোটামুটি পড়ে ফেলছি, পরের পাঠটুকু আমরা আর একটু পরে পড়বো। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন কি বুঝে হয়ে গেছে আপনাদের সবার? স্যার আমরা কি তাইলে সলিউশনের দিকে যাব না? প্রশ্ন বুঝেন নাই? কোশ্চেনে তাহলে শেষের যে যেটুকু এটাই কি অ্যানসার, যে ওই যে হু ইজ কারেক্ট যেটা বললেন লাস্টে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখানে মূলত যে ইস্যুটা সেটা হচ্ছে আমি যদি নিজে তৈরি করি এভারেজ কস্ট হয় 5 টাকা, ভেরিয়েবল কস্ট হয় 3 টাকা, সাপ্লায়ার আমাকে বলছে যে 4 টাকা করে দিবে। এখন আমার কোম্পানির মধ্যে যিনি ম্যানুফ্যাকচারিংটা দেখেন উনি বলছেন যে না, আপনি ও যেহেতু 4 টাকা করে বলছে আপনি বাইরে থেকে নেন, যেহেতু আমার টোটাল খরচ হয় 5 টাকা করে। আবার জেনারেল ম্যানেজার যিনি আর একটু সিনিয়র উনি বলছেন যে না, আমার ভেরিয়েবল কস্ট হচ্ছে 3 টাকা, আর একজন আউটসাইডার আমাকে অফার করছেন 4 টাকা করে, সো আমি নিব না। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে কি জেনারেল ম্যানেজার কারেক্ট না ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং তিনি কারেক্ট? স্যার এবার বলেন। স্যার জি জি বিমান বলেন। স্যার যেখানে ম্যানেজারকে যে ট্রান্সফার করার বিষয়টা স্যার 40,000 টাকা সেভ করার বিষয়, এটা স্যার কি এখানে কি মানে এটা স্যার প্রয়োজনীয়তা বুঝলাম না স্যার, এটা কি কারণে স্যার লাগতেছে? আমি যদি ডিভিশন নাম্বার 3টা বন্ধ করে দেই তাহলে ম্যানেজারকে বিদায় করে দিতে পারি, তাই না? ধীরেশ না, আপনার নাম তো ধীরেশ? হ্যাঁ জি স্যার, ধীরেশ। ধীরেশ, আচ্ছা আপনি কোথায় জব করেন? আমি স্যার ব্যাংকে আছি স্যার, বাংলাদেশ কৃষি ব্যাংকে। আপনার ব্যাংকের ব্রাঞ্চটা বন্ধ করে দিলে আপনাকে কি করবে? বদলি করে দিবে স্যার, অন্য বিদায় করতে পারে না?
এখন স্যার চাকরি ইয়েতে স্যার তো বিদায় করে দিতে পারবে না স্যার, হয়তো বদলি করে দিতে না, অন্য কোথাও। আমি ধরে নিলাম যে আপনি কন্ট্রাকচুয়াল ছিলেন। ও স্যার, তাহলে বিদায় করে দিতে পারছেন। আপনার মনে করেন একটা ব্রাঞ্চ না, এরকম 20টা ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে আপনার কোম্পানি, তাহলে কি আপনি ওভাবে চিন্তা করবে না একটা ব্রাঞ্চ বন্ধ হলে আপনাকে ট্রান্সফার করবে? আচ্ছা, এখানেও প্রশ্নটা একই রকম যে ডিভিশন নাম্বার 3 তে স্টার্টারটা উৎপাদন হয়। আমি যদি ডিভিশন নাম্বার 3 বন্ধ করে দেই, তাহলে ওই ডিভিশন ম্যানেজারকে আমি আরেকটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিব, কিন্তু ওই ডিভিশনের ম্যানেজারের বেতন হচ্ছে 40,000 টাকা, বা ওইখানে একজন ম্যানেজারের ঘাটতি আছে, 40,000 টাকা তার দিলে আমি হয়তো তাকে রিক্রুট করতে পারতাম। কিন্তু এখন যে এক্সিস্টিং ডিভিশন আছে সেখানে তার বেতন, যিনি আছেন তার বেতন হচ্ছে 50,000 টাকা। সো এখানে আলটিমেটলি কোম্পানির 10,000 টাকা অতিরিক্ত খরচ হবে যদি ওই ডিভিশন নাম্বার 3 এর ম্যানেজারকে রিটেইন করতে চান। ঠিক আছে ধীরেশ, জি স্যার। আপনি কোন ব্রাঞ্চের ম্যানেজার? আমি স্যার ম্যানেজার না স্যার, আমি প্রিন্সিপাল অফিসার। হ্যাঁ, আচ্ছা, কোথায় আছেন, কোন ব্রাঞ্চে? আচ্ছা না স্যার, হেড অফিস স্যার। ও আচ্ছা, কোন ব্যাংকে? বাংলাদেশ কৃষি ব্যাংক স্যার। বাংলাদেশ কৃষি ব্যাংক। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। কৃষি ব্যাংকে তো একদম রুরাল এরিয়াতে অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। সেখানে আপনি তো সিনিয়র অফিসার, তাই না? প্রিন্সিপাল অফিসার, আগে স্যার ম্যানেজার ছিলাম স্যার কিছুদিন। আপনি এখন প্রিন্সিপাল অফিসার? হ্যাঁ, প্রিন্সিপাল অফিসার। আচ্ছা, এখন আপনি প্রিন্সিপাল অফিসার। আপনি সে ফর এক্সাম্পল আপনি একটা দিনাজপুরের একটা ব্রাঞ্চের ম্যানেজার, বড় একটা ব্রাঞ্চের ম্যানেজার। ঠিক আছে, আপনি প্রিন্সিপাল অফিসার যেহেতু আপনি হয়তো জেলা লেভেলের কোন একটা ব্রাঞ্চের ম্যানেজার। এখন আপনার ওই দিনাজপুরের ব্রাঞ্চটা বন্ধ করে দিলে এখন কোম্পানি চিন্তা করলো, কৃষি ব্যাংক চিন্তা করবে যে আমি ওনাকে হয়তো আরেকটা ব্রাঞ্চে ট্রান্সফার করব। এখন দিনাজপুরের ব্রাঞ্চ থেকে আপনাকে একটা থানা লেভেলের ব্রাঞ্চে ট্রান্সফার করলো। সে ফর এক্সাম্পল কোন একটা বগুড়ার কোন একটা থানাতে আপনাকে ট্রান্সফার করলো। কিন্তু কোম্পানি যদি থানাতে প্রিন্সিপাল অফিসারকে না দিয়ে একজন সিনিয়র অফিসারকে দিয়েও কিন্তু ওই ব্রাঞ্চটা চালাইতে পারতেন। তো সিনিয়র অফিসারের বেতন হতো সে ফর এক্সাম্পল 40,000 টাকা, আপনার বেতন প্রিন্সিপাল অফিসার হিসাবে 50,000 টাকা। যদি আপনাকে কোম্পানি ট্রান্সফার করে তাহলে আসলে তো কোম্পানির 40,000 টাকা অতিরিক্ত খরচ হবে না? আচ্ছা, আমরা প্রশ্ন মোটামুটি বুঝে গেছি। তাহলে আমরা একটু সলিউশনের দিকে যাই। এক্ষেত্রে আমাদের দুই রকম ভাবে আমি সলিউশনটা আপনাদের হাতেও আছে। এই সলিউশনটা না গিয়ে আমরা একটু আমাদের মতো একটা অ্যানালাইসিস করে দেখি কোম্পানি কি করা উচিত। আচ্ছা, আমরা একটু দেখি। নাম্বার অফ ইউনিট হচ্ছে 1,50,000, এটা আমাদের প্রশ্নে আছে। ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে 1 টাকা 33 পয়সা। কিভাবে পেলাম? আমার ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট হচ্ছে 2 লক্ষ, আর নাম্বার অফ ইউনিট হচ্ছে 1,50,000, ভাগ করলে আমরা পাই 1.33। ডাইরেক্ট লেবার হচ্ছে 1 টাকা। কিভাবে পেলাম? ডাইরেক্ট লেবারের জন্য খরচ হয় হচ্ছে আমার 1,50,000 টাকা। তাহলে 1,50,000 ইউনিট দিয়ে ভাগ করলে 1 টাকা পাই। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 টাকা। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 টাকা। 1 টাকাকে যদি আমি দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আরো কম পাবো। এখানে 1 টাকা লেখা হয়েছে, আমরা এটা একটু কারেকশন করে নিই। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ ভাগ 1,50,000, তাহলে 0.67। এটা হচ্ছে আমার প্রোডাকশন কস্ট, এটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট। এতটুকু কারো কোনো সমস্যা তো না, এটা আমাদের আগে থেকে বের করা। মেক করলে আমার এই টাকাটা খরচ হয়, এই তিনটার যোগফল হচ্ছে 3 টাকা, যেটা প্রশ্নে আছে। প্রশ্নে 4,50,000 টাকা আছে, সেটাকে আমরা একটু ভাগ করে নিলাম। এখন একই জিনিস আমরা যদি ইন টোটালে নেই, গুণ করে যদি ইন টোটালে নেই, একই টাকা আসলে 2 লক্ষ, 1,50,000 আর 1 লক্ষ, তিনটা যোগ করলে 4,50,000। ঠিক আছে, এতটুকু কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মেক করলে আমার এই 3টা খরচ হবে,
এরপরে ফিক্সড ওভারহেড হচ্ছে আমার কত 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার মধ্যে 1,50,000 হচ্ছে জেনারেল ওভারহেড, অ্যালোকেটেড ওভারহেড। অ্যালোকেটেড ওভারহেডটা আমি মেক করি আর বাই করি, দুই জায়গায় লাগবে। তো ডিসিশন মেকিং এর জন্য কিন্তু এই ধরনের খরচগুলো ফিউচার কস্ট দ্যাট ডোন্ট ডিফার বিটুইন অল্টারনেটিভস, সেই খরচটা আমার ডিসিশন মেকিং এ আসবে না। আচ্ছা, তাহলে 3 লক্ষ টাকা থেকে যদি 1.5 লক্ষ টাকা চলে যায়, আর থাকে 1.5 লক্ষ টাকা। ওই 1.5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা কি হবে, আমি ডিভিশনটা বন্ধ করে দিলে খরচটা বন্ধ হয়ে যাবে। তাহলে সো এই টাকাটা আর লাগবে না। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে ডিভিশন ম্যানেজারের স্যালারি হচ্ছে 50,000। ডিভিশন ম্যানেজারের স্যালারি হচ্ছে কত 50,000। আমি যদি মেক করি তাহলে ওই 50,000 এর স্যালারি লাগবে, এবং আমার কোম্পানি যদি অ্যাজ এ হোল কন্টিনিউ করে ওই ডিভিশন ম্যানেজারের 2 এর স্যালারিটাও কিন্তু লাগবে। তাহলে বেসিক্যালি হচ্ছে কোম্পানির জন্য স্যালারি বাবদ খরচ কন্টিনিউ হবে 90,000 টাকা। দেখেন আমরা তাহলে কি করব, 50,000 প্লাস 40,000 তাকে আমি 1,50,000 দিয়ে ভাগ করব। ভাগ করলে পার ইউনিটের খরচটা পেয়ে যাব। আলটিমেটলি যদি আমি মেক করি আমার 3 টাকা 60 পয়সা খরচ হবে, বাই করলে 4 টাকা খরচ হবে। এটা আমাকে প্রশ্নে দেওয়া আছে, আমার কিছু করার দরকার নেই। আচ্ছা, এই দেখে কিন্তু আমরা স্যার তার মানে স্যার আমরা ওই ম্যানেজারকেও রেখে দিচ্ছি আর ডিভিশন 2 এর ম্যানেজারও এখানে এক্সিস্টিং আছে। আচ্ছা, আমরা যদি এইভাবে চিন্তা করি, আমার ডিভিশনটা মেক করলে তো ডিভিশনটা কন্টিনিউ হবে না? জি স্যার। আচ্ছা, যদি মেক করলে ডিভিশনটা কন্টিনিউ হয় তাহলে ডিভিশন ম্যানেজারের স্যালারি তো অবশ্যই লাগবে। জি স্যার। আচ্ছা, আবার যদি আমি ডিভিশনটা কন্টিনিউ রাখি তাহলে ডিভিশন 2 ও তো কন্টিনিউ থাকবে না? জি স্যার। আমার যদি একটা ব্রাঞ্চ আমি বন্ধ করে দিই, অন্য ব্রাঞ্চ তো চালু থাকবে। অথবা আমি যদি ব্রাঞ্চ চালু রাখি তাহলে দুজনের তো স্যালারি লাগবে। এখানে আমরা এটাকে নেট অফ করে নিতে পারতাম। কিন্তু স্যার আমার তো ডিভিশন 3 নিয়ে আলোচনা হচ্ছে, যে আমরা ডিভিশন 3 এর প্রোডাকশন নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে ডিভিশন 2 এর ম্যানেজারের স্যালারি কি স্যার এখানে ইফেক্ট করার কথা না? যদি আমি এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে আপনি মেক করলে 50,000 লাগে, আর অথবা এটাকে যদি আপনি বাই করেন, ডিসকন্টিনিউ করেন, তাহলে আলটিমেটলি কোম্পানির খরচ বাড়বে 10,000 টাকা। ঠিক আছে না? জি স্যার। আপনি যদি মেক করেন 50,000, বাই করলে অতিরিক্ত 10,000 টাকা লাগবে। আমরা কি এটাকে 40,000 টাকা সেভ হয় এটা তো বলতে পারি স্যার? উল্টো সেভ হবে এটা বলা যাবে না। সেভ হবে আমরা কিভাবে বলবো বলেন তো? কারণ আমি স্যার 50,000 টাকা দিয়ে ডিভিশন 2 কে 50,000 ম্যানেজারকে নিয়ে যাচ্ছি, ওই ম্যানেজারকে তো আমি বাদ দিয়ে দিচ্ছি, যার 40,000 সেভ হচ্ছে স্যার। আপনি যদি বাই করেন আপনার এই 40,000 টাকা আপনার খরচ সেভ হবে, এটা বলতে চাচ্ছেন? জি স্যার। যদি ডিভিশন ম্যানেজারকে আমরা ডিভিশন 2 তে চেঞ্জ করে দেই এবং ওই ম্যানেজার যদি আবার বাদ হয়ে যায় ডিভিশন 2 এর ম্যানেজার, হ্যাঁ এভাবেও করা যাবে। এভাবে করতে গেলে আবার অন্য ডাইমেনশনে আপনাকে চিন্তা করতে হবে। আমি যদি ওনাকে বিদায় করে দেই আমার তাহলে কোম্পানির এজ এ হোল 40,000 টাকা সেভ হবে। এভাবে করলে তখন কিন্তু মেক অর বাই অপশনে দু জায়গায় কিন্তু আপনার অন্য ডাইমেনশন চলে আসবে। এক্ষেত্রে দেখেন আপনি যখন অ্যাভয়েড করতেছেন 1 লক্ষ টাকা আপনি জানেন যে অ্যাভয়েড হয়ে যাচ্ছে, এটা আপনি বাদ দিলেন এবং সেই টাকাটাও আপনাকে নিয়ে আসতে হবে। 1 লক্ষ টাকা আপনার হচ্ছে যে কি ডিভিশন যদি বন্ধ করে দেন তাহলে আপনার কি হয়ে যাবে, এই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মেক করলে লাগবে, বাই করলে লাগবে না, আপনার কিন্তু অন্য ডাইমেনশনে চিন্তা করতে হবে। আমি কি বুঝতে পারছি না আবার বলবো? স্যার আরেকটু ক্লিয়ার করেন প্লিজ স্যার, মানে এটুকু গন্ডগোল আছে। আচ্ছা, মেক করলে আমার এতটুক লাগে, 3 টাকা করে লাগে, এতটুক তো ঠিক আছে? জি স্যার। আর যদি আমি বাই করি আমার কি লাগবে, 4 টাকা করে লাগবে। জি স্যার। আমি মেক করলে 3 টাকা, বাই করলে 4 টাকা। আচ্ছা, এখন আমি যদি ওভাবে চিন্তা করি, যদি আমি মেক করি আমার 3 লক্ষ টাকা থেকে 1,50,000 নাই হয়ে যাবে। তাহলে
তাহলে ওই 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 জিনিসটা আমার কি কনসিডারেশনে সরি নাই হবে না। 1,50,000 হচ্ছে আমার অ্যালোকেটেড ফিক্সড ওভারহেড, এটা মেক করলেও লাগবে বাই করলেও লাগবে। আচ্ছা আমরা রিভিউ কাজটা আসতেছে না স্যার। আমরা আবার রিলেভেন্ট অ্যানালাইসিস আবার একটু যাই, আমাদের আগের অঙ্কে যাই। এখানে আমরা একটু রিলেভেন্ট অ্যানালাইসিস গুলো বিস্তারিত দেওয়া আছে, এটা আবার একটু দেখি, ওই জিনিসটা আবার এখানে একটু দেখি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 3 টাকা, ঠিক আছে না? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো 3 টাকা। 3 ইনটু এক্স দেওয়া আছে, এক্স মানে হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে না? আপনি যদি 1 লক্ষ উৎপাদন করেন 3 ইনটু 1 লক্ষ, যদি আপনি 2 লক্ষ উৎপাদন করেন তাহলে 3 এর সাথে 2 দিয়ে গুণ হবে। আচ্ছা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড মেক করলেও লাগবে 1,50,000, বাই করলেও লাগবে 1,50,000। এটা হচ্ছে অ্যালোকেটেড ফিক্সড ওভারহেড, এটা হচ্ছে রিলেভেন্ট অ্যানালাইসিস করতেছি, আমার টোটাল অঙ্কটাকে আমরা অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর মেক করলে আমার লাগবে 1 লক্ষ, বাই করলে লাগবে 0। মেক করলে লাগবে হচ্ছে 1 লক্ষ, বাই করলে লাগবে হচ্ছে 0। এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসি ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি মেক করলেও লাগবে 40,000, বাই করলে লাগবে 50,000। এটা কি বুঝতে পারছি? এখানে এসে একটু জি স্যার, মানে এখানে জি স্যার। ডিভিশন আমরা যদি মেইকে যাই তাহলে তো ওই ম্যানেজারের টাকাও লাগতে স্যার, ওই প্রোডাকশন ওই ডিভিশনের ম্যানেজারে থাকতেছে। জি স্যার। জি জি, আমি যদি মেক করি ওই ডিভিশনের ম্যানেজার 40,000, আর আমি যদি বাই করি তার স্যালারি হয়ে যাবে সেক্ষেত্রে 50,000, যেহেতু আমি ওকে ট্রান্সফার করব। আর ডিভিশন ম্যানেজার 3 এর হচ্ছে আমি মেক করলে 50,000, বাই করলে 0। মেক করলে 50,000, বাই করলে 0। এবারে এটা কি বুঝলেন? স্যার ডিভিশন 3 ম্যানেজারের স্যালারিটা বুঝছি, কিন্তু 2টা স্যার ক্লিয়ার না। আচ্ছা, আমি যদি এখানে আবার দেখেন, ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি হচ্ছে মেক করলে 40,000, বাই করলেও 40,000। আমি যদি এভাবে লিখি, ঠিক আছে? এখন কি বুঝতে পারছেন? আমি যদি কোম্পানির প্রোডাকশনটা কন্টিনিউ থাকে, মেক করলেও 40,000, বাই করলেও 40,000। এটা কি ঠিক আছে কিনা? না, এটা ঠিক নেই। স্যার মেক করলে স্যার কেন লাগবে এটা? মেক করলে তো না না, এখানে কোম্পানি, একটা কোম্পানিকে আমি অ্যাজ এ হোল চিন্তা করতেছি, আমার ডিভিশন 1, 2, 3। আমি যদি এখানে একটার সাথে একটা ইন্টার রিলেটেড হয়ে গেছে, এখানে এই পয়েন্টটুকু না থাকলে কিন্তু এই প্রশ্নটা আমাদের করারই দরকার হতো না, আপনারা নিজেরাই পারতেন। ডিভিশন 3 যদি আমি বন্ধ করে দেই তাহলে 50,000 টাকা খরচ বেঁচে যাবে, তাই না? মানে আমাকে, আচ্ছা এটাকে আমরা আবার অন্যভাবে বুঝি, এই অঙ্কে আসেন। দেখেন আবার একই জিনিস এখানে আলোচনা করা হলো। দেখেন তো, ডিভিশন নাম্বার 2 কে যদি আমি বন্ধ করে দেই, সরি 3 কে যদি আমি বন্ধ করি, এটাকে আগে বুঝি। তাহলে মেক করলে 50,000, বাই করলে 0। এটা কি বোঝা গেছে? জি স্যার। আমি মেক করলে 50,000, বাই করলে ওই ডিভিশন ম্যানেজারকে আমি বিদায় করে দিলাম, বিদায় করে অন্য ডিপার্টমেন্টে দিলাম, তাহলে 0 হয়ে যাবে না? এটা তো ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটার সাথে এটা রিলেটেড হয়ে যাচ্ছে কোনটা? ডিভিশন 2 যদি আমি মেক করলে কিন্তু ওই ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি কিন্তু কন্টিনিউ হবে, আর যদি আমি বাই করি ওই ডিভিশন ম্যানেজারের স্যালারি হয়ে যাবে 50,000। এখন বোঝা যায় কিনা? এখন দেখেন আলটিমেট ইফেক্টটা কি আমি বলি। মেক করলে ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি হচ্ছে 40,000, 3 এর স্যালারি 50,000, তাহলে হয় হচ্ছে 90,000 টাকা। আর আমি যদি বন্ধ করে দিই, ওই ডিভিশন ম্যানেজারের একজনের স্যালারি আমি সেভ করতে পারবো, তাহলে 90,000 থেকে আসলে আমি সেভ করতে পারবো হচ্ছে 40,000। আলটিমেটলি লাগবে কত? 50,000 টাকা। এখন কি বোঝা যাচ্ছে না, নাকি আরেকটু আলোচনা করব? আমরা যদি ডিভিশন 2 ম্যানেজারের যে স্যালারি মেকে 40,000, বাই 50,000, এটা কি স্যার প্রশ্নে দেয়া আছে এই কারণে?
জি জি জি, প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া না থাকলে লাগতো না। প্রশ্নে দেওয়া আছে যে কি ডিভিশন নাম্বার 3 যদি আমি ক্লোজ করে দেই, ডিসকন্টিনিউ করি, তাহলে ডিভিশন নাম্বার 3 এর যে ম্যানেজার আছে তাকে আমি ডিভিশন নাম্বার 2 তে ট্রান্সফার করে দিব, যেখানে একজন লোকের রিকোয়ারমেন্ট আছে। আমি যদি ওই জায়গায় ট্রান্সফার করে দিই 50,000 টাকা বেতনের স্যালারি, ওই ম্যানেজারকে যদি আমি ওখানে ট্রান্সফার করি, কোম্পানি 40,000 টাকা সেভ করতে পারবে। তাহলে কোম্পানি যদি 40,000 টাকা সেভ করতে পারে, তাহলে আলটিমেটলি তার লাগতেছে কত, 50,000 লাগতেছে না? মানে সেখানে 40,000 টাকা বেতনের একজন ম্যানেজারের রিকোয়ারমেন্ট আছে, আমি তাকে ওখানে ট্রান্সফার করতে পারবো। আলটিমেটলি কোম্পানির সেখানে ওই ডিপার্টমেন্টে গেলে কোম্পানির যদি বাইয়ের ক্ষেত্রে যায় 10,000 টাকা লস হয়। বাইয়ের ক্ষেত্রে 10,000 টাকা লস হয় না? জি স্যার। আপনি এই 10,000 টাকা হচ্ছে এটা আপনি মেক করলে লাগতো 40,000, কারণ ডিভিশন নাম্বার 2 ও কন্টিনিউ হতো, ডিভিশন নাম্বার 2 ও কন্টিনিউ হতো। আর আপনি যদি বাই করেন তাহলে ওখানে 50,000 টাকা বেতনের লোকটাকে ট্রান্সফার করবেন, আলটিমেটলি আপনার ওখানে 50,000 পেমেন্ট হবে। এখন আমি একটা কাজ করতে পারি, ডিভিশন নাম্বার 2 এর স্যালারিটা আমি ফেলে দিতে পারি, এটা আমার ডিসিশন মেকিং এর জন্য দরকার নেই, তরকারিতে আমি ফেলে দিলাম। তাহলে আমি মেক করলে 50,000, আর যদি আমি বাই করি ওই ভদ্রলোককে আমি ট্রান্সফার করে দিব কোথায়, ডিভিশন নাম্বার 2 তে, যার কারণে কোম্পানির অতিরিক্ত 10,000 টাকা খরচ হবে। এটা কি বুঝতে পারি এখন? জি স্যার, এটা ক্লিয়ার। একই রকম ভাবে আমি প্রশ্নটা এভাবেও আমরা করতে পারি, এভাবেও আমরা প্রশ্নের ইয়েটা করতে পারি। এখন এইরকম সিচুয়েশনে আমাদের টার্গেট থাকবে যে আমি মেক করলে আমার কত টাকা খরচ হয়, বাই করলে আমার কত টাকা খরচ হয়। এখন জাকির কি এখন ক্লিয়ার কিনা বলে, নাহলে আবার বলবো, কারণ এখানে আমি স্যার ক্লিয়ার স্যার। মানে এখানে আমাদের তো এখানে দুইটা ডিভিশন নিয়ে আলোচনা হচ্ছে, মানে ডিভিশন 2টা নিয়ে ছোট্ট একটা আলোচনা, মূলত 3টা নিয়ে বিস্তারিত আলোচনা। আমি যদি ডিভিশন 3টাকে টোটালি ডিসকন্টিনিউ করে দেই, তাহলে ডিভিশন 3 এর ম্যানেজার 2 তে ট্রান্সফার হয়ে যাবে। সেই সময় ডিভিশন 2 এর ম্যানেজারকে আমি বিদায় করে দিতে পারবো। ডিভিশন 2 এর ম্যানেজারের স্যালারি 40,000। জি, ডিভিশন 2 এর ম্যানেজারের স্যালারি 40,000, ডিভিশন 3 এর ম্যানেজারের স্যালারি ছিল 50,000। তাকে ডিভিশন 2 তে ট্রান্সফার করার কারণে তার স্যালারি ঠিকই 50,000 টাকা লাগতেছে। তাহলে আলটিমেটলি আমার ওখানে 40,000 টাকা বিদায় হচ্ছে। মোটের উপরে ডিভিশন 2 এর স্যালারি 40,000 ছিল, এখন বেড়ে দাঁড়ালো 50,000, আমার 10,000 টাকা অতিরিক্ত লাগতেছে স্যার। জি জি, ঠিক আছে ম্যাডাম, আপনি বলেন। স্যার আমাদের এই যে 10,000 টাকা এটা তো থাকতেছে, তাহলে আমাদের কি ডিভিশন 3 এর স্যালারিও অ্যাড করতে হবে? না, আমি তো দেখেন বাই যখন আমি করছি ডিভিশন ম্যানেজার 3 এর স্যালারি কিন্তু আমার কন্টিনিউ হয়নি, বন্ধ করে দিলাম আমি। জি স্যার। আমি যখন মেক করলাম 50,000, আমি যখন বাই করছি উনাকে 0 করে ফেললাম, কিন্তু উনাকে যখন ওই ডিপার্টমেন্টে ট্রান্সফার করতেছে কোম্পানি অ্যাজ এ হোল 10,000 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, সেজন্য 10,000 নিয়ে আসছি। এখন এই 10,000 আপনারা প্রশ্নে পাননি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা নিয়ে আসছি। এটা যদি এভাবে আমরা করি উত্তর কিন্তু হয়ে যাবে। ওকে আমরা স্যার। যদি এভাবে সলিউশন করি আমাদের সলিউশন কারেক্ট। কিন্তু প্রশ্ন করলো কি মেকের ক্ষেত্রে 40,000, বাইয়ের ক্ষেত্রে 50,000, এটাও কারেক্ট, আমরা করতে পারবো। ঠিক আছে, এখন আমরা এবার মূল সলিউশনটাতে আসি। ডিভিশন ম্যানেজার যিনি ভাইস প্রেসিডেন্ট উনি কারেক্ট, নাকি আমার যিনি জেনারেল ম্যানেজার উনি কারেক্ট? এটা যদি আমাকে করতে হয়, আমাকে মেক করলে হচ্ছে আমার ইয়েটা হচ্ছে সূত্রটা হচ্ছে 1,90,000 হচ্ছে ফিক্সড, প্লাস 3x, 3 হচ্ছে ভেরিয়েবল কস্ট, x হচ্ছে আমার প্রোডাকশনের ইউনিট। 1.5 লক্ষ। হ্যাঁ বুঝছি। এখানে আমরা কমাই ফেলতে পারি, এটাকে আমরা কি করতে পারি, 40,000 টাকা যদি আমরা ফেলে দিই তাহলে হবে 1.5 লক্ষ, তাই তো? আপনারা এভাবে যদি করেন, আর এক্ষেত্রে হবে এখানে 10,000। ঠিক আছে, মানে প্রশ্নের যে সলিউশনটা করা আছে এটাও কারেক্ট। আমরা এখন যেটা করব এটা করলেও কারেক্ট হবে। দেখেন, আমি 1,90,000 এর জায়গায় আমার ফিক্সড এক্সপেন্সেস আনলাম হচ্ছে 1,50,000, আর এখানে আসবে হচ্ছে 10,000। ঠিক আছে, এই 10,000 যদি আনি, এখানেও কিন্তু এক্স এর মান সমান আসবে। আচ্ছা,
এখানে আমরা আপনারা একটু নতুন অঙ্ক শিখি। আমরা এর আগে মেক অর বাই এর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস করে অঙ্ক করে আসছিলাম। এখানে যদি কোম্পানির দুটো অপশন থাকে, দুটো অল্টারনেটিভস থাকে, কোন অল্টারনেটিভসটা থেকে আমি বেনিফিট পাবো, কোনটাতে আমার ভালো হবে, কোনটাতে আমার খারাপ হবে, এই জিনিসটা বের করতে হলে এটা এমন হতে পারে, যেমন আমি কি রেন্টে কারে যাব না নিজে একটা গাড়ি কিনে ওইটা পরিচালনা করব, কোনটা বেটার। এটার একটা এটাকে যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা সলিউশনে আসতে হয়। তাই সলিউশনে আসার জন্য আমাদের একটা সূত্র দরকার হয়। আমাদের সূত্র কি, এটা আমরা সিবিপি তে করে আসছি, আবার অন্য জায়গায় আমরা দেখবো সূত্র একটা, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট 1,50,000, ভেরিয়েবল কস্ট হচ্ছে 3x, আর বাই এর ক্ষেত্রে ফিক্সড কস্ট হচ্ছে 10,000 প্লাস 4x। আচ্ছা, এখন আসি, the number of units at which the cost of sourcing and outsourcing are equivalent. আমি যদি সোর্সিং করি অথবা আউটসোর্সিং করি, এক্স এর মানটা যদি আমি বের করি, সেক্ষেত্রে এক্স এর মানের ক্ষেত্রে যেটা আসবে সেটা কিন্তু কস্ট কিন্তু দুটোর ক্ষেত্রে সেম হবে, একটা ইকুইভ্যালেন্ট পজিশনে পৌঁছাবে। আচ্ছা, এইটার সলিউশনটা কি আমরা একটু করতে পারবো? আপনারা করতে পারবেন? স্যার 1.5 লক্ষ প্লাস 3x সমান 10,000 প্লাস 4x, তারপরে ডান বাম এটার সূত্রটা হচ্ছে যে আমার এখানে যা লেখা আছে 1,50,000, এটা কিন্তু পরে দেওয়া নাই, আমরা একটু করতে পারি। 1,50,000 প্লাস 3x, এটা হচ্ছে আমার সূত্র। ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু 10,000 প্লাস 4x। এটা হচ্ছে সূত্র। যে কোনো দুটো সোর্সিং এর অপশনের মধ্যে অথবা দুটো অল্টারনেটিভ অপশনের মধ্যে যদি আপনি এই সূত্র দুটোকে নিয়ে দুপাশে লিখে যদি সলিউশন করেন, যে মানটা বের হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্টের মান। সেই ক্ষেত্রে দুটো অপশনের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেম আসবে। এইরকম প্রশ্ন আরো পেতে পারেন, এটা আমাদের কিছু শিখে ফেলা দরকার। তাহলে এটার সলিউশন করলে কি দাঁড়ায়? আমি যদি করা যাবে তো না স্যার? 140,000। হ্যাঁ, 3x মাইনাস 4x, 3x মাইনাস 4x, ঠিক আছে, ইকুয়াল টু 10,000। আমরা একটু মানে একদম রুট থেকে করি, 1,50,000। এতটুকু তো বুঝলাম এবার। আচ্ছা, তাহলে x মানে তো এখানে মাইনাস x, তাই না? মাইনাস x ইকুয়াল টু মাইনাস 1,40,000। তাহলে মাইনাসে মাইনাসে চলে গেলে আর x এর মান হচ্ছে 1,40,000। আমরা যদি কেউ না জানি এভাবেও আমরা করতে পারি, ঠিক আছে। আর এভাবে লিখে যদি আপনি নিচে 1,40,000 লিখে ফেলেন, x এর মান হচ্ছে 1,40,000, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল মার্কস দেওয়া হবে। এই স্টেজে এসে আপনার একদম বিস্তারিত লিখতে হবে, এমন কোনো কথা নাই। আচ্ছা, on the basis of financial considerations alone, if production is expected to be less than 1,40,000, it is preferable to buy units from Titnish. যদি 1,50,000 40,000 নিচে হয়ে থাকে, তাহলে তিতনিশ থেকে আমি ক্রয় করব। If production is expected to exceed 1,40,000, it is preferred to manufacture internally or make the units, or insourcing টাই হচ্ছে আমরা করব যদি ইকুইভ্যালেন্ট পয়েন্টের উপরে আমাকে প্রোডাকশন করতে হয়। If production is expected to be 1,40,000, যদি 1,40,000ই হয়ে থাকে ইকুয়াল, সেক্ষেত্রে অক্সফোর্ড মানে কোম্পানিটা শুড বি ইনডিফারেন্ট। সেক্ষেত্রে উনি যেহেতু দুই জায়গায় ইকুইভ্যালেন্ট হয়, একই পজিশন থাকে, সেক্ষেত্রে অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং থাকবে ইনডিফারেন্ট বিটুইন বাইং ইউনিটস ফ্রম টিটনিশ এন্ড ম্যানুফ্যাকচারিং অর মেকিং দ্য ইউনিটস ইন্টারনালি। আমরা কি বুঝতে পারলাম? এখন আমরা এখান থেকে সামনের দিকে গেলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং অ্যাক্ট হচ্ছে 3x, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে।
ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে 1 লক্ষ টাকা আমি অ্যাভয়েড করতে 3 লক্ষ টাকার মধ্যে আমি 1.5 লক্ষ টাকা অ্যাভয়েড করতে পারবো। আর হচ্ছে 50,000 টাকা ডিভিশন ম্যানেজারের স্যালারি, আর একটা হচ্ছে অ্যাভয়েড করতে পারবো 1 লক্ষ টাকা। টোটাল জিনিসটা আমরা এখানে নিয়ে আসলে আমাদের টোটাল সূত্র ইকুয়েশনটা হচ্ছে 1,50,000 প্লাস 3x ইকুয়াল টু 1 লাখ প্লাস 4x। আচ্ছা, এটাকে আমি যদি এত কিছু না করে আরো বড় করে সলিউশন করি, দেখেন এখানে কি দাঁড়ালো, এটাকে কিন্তু আর একটু বড় করে আমরা সলিউশন করতে পারি। আমরা যদি ডিফারেন্সিয়াল কোনো কিছু না নিয়ে এসে সব একসাথে নিয়ে এসে আমরা করি, সেক্ষেত্রেও আমরা করতে পারি। দেখেন, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 3x, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,50,000, মেক করলেও লাগবে বাই করলেও লাগবে, আমি দুটোকে নিয়ে আসলাম। অ্যাভয়েডেবল ফিক্সড ওভারহেড, মেক করলে 1 লক্ষ, বাই করলে লাগবে না, এটাই শুধু ডিসিশন মেকিং এর জন্য ইস্যু। ডিভিশন ম্যানেজার 3 এর স্যালারি 40,000, ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি 40,000, 3 এর স্যালারি 50,000। আমি যখন মেক করব তখন ডিভিশন ম্যানেজার 2 এর স্যালারি হয়ে যাবে 50,000, আর পারচেজ করলে হবে হচ্ছে আমার 4x। এক্ষেত্রে কিন্তু আমি সবগুলো খরচ নিয়ে আসলাম, সেক্ষেত্রে ইকুয়েশনটা বড় হয়ে গেল, কিন্তু সলিউশন কিন্তু সেম হবে। এটাকেও সলিউশন করলে x এর মান বের হবে হচ্ছে 1,40,000। স্যার, এখন আমরা প্রশ্ন নিতে পারি, আপনাদের যদি আবার কোনো ইস্যু থাকে আমার সাথে আলাপ করতে পারবেন। স্যার, প্রোডাকশন যদি 1,40,000 হয় ইকুইভ্যালেন্ট, তাহলেও আমরা উদাসীনতা দেখাবো, এটা নিব না, বাই করব যদি ইকুইভ্যালেন্ট হয়। যে আপনি ইনডিফারেন্ট, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। আচ্ছা, কিন্তু স্যার কথাটা বুঝলাম স্যার, কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারি না। কারণ স্যার এটার সাথে আমি কিভাবে বুঝলাম যে আমার কস্ট সেভিং হচ্ছে, আমি কিনলে আমার লাভ হচ্ছে, এটা বুঝি নাই স্যার। আচ্ছা, এখানে আমরা এটা আমার ইনকমপ্লিট হয়ে গেছে, এটা আমরা কমপ্লিট করতে পারি নাই। এটা দিয়ে কি আমরা একটু বুঝাই নিতে পারি? স্যার এটা একটু স্যার 1,50,000 এটা হচ্ছে আপনাদের ভেরিয়েবল কস্ট গুলোকে আমি ভাগ করলাম। বেসিক্যালি এটা আমার দরকারও নাই, এই মুহূর্তে আমার দরকার নাই। আমি ইন টোটালি ইস্যুটা দেখি, এই অংশটুকুকে আমি বাদ দিই এই মুহূর্তে, ঠিক আছে? আমি মেক করব কি বাই করব এতটুকু দেখলে বুঝতে পারার কথা, কিন্তু তারপর আমি এই অংশটুকুকে আমি বাদ দিই। আচ্ছা, মেক করলে লাগবে হচ্ছে আমার 1,50,000 ইন্টু 1.3। এটা আমার কিছু করার নাই, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, তাই না? এটা প্রশ্নে দেওয়া আছে, আমি নতুন করে কিছু লিখতেছি না। 2 লক্ষ 1,50,000, তারপরে এটা হচ্ছে 1 লক্ষ। সুপারভাইজারি কস্ট হচ্ছে এক্ষেত্রে নাই। এই এতটুকু বুঝতে তো আমাদের কোনো অসুবিধা নাই না স্যার? না স্যার। আচ্ছা, এফসি রিলেটেড টু মেক আমি এখানে 90,000 নিয়ে আসছিলাম, এটাকেও আমি বাদ দিই। আমাদের ডিভিশন ম্যানেজার 3 এর স্যালারি হচ্ছে 50,000, মেক করলে লাগবে 50,000, বাই করলে ওকে আমি বিদায় করে দেব। কিন্তু যদি আমি বাই করি, কোম্পানির কিন্তু অতিরিক্ত 10,000 টাকা খরচ হবে, এডিশনাল 10,000 টাকা খরচ হবে। আমি এটাকে অন্য সলিউশনের দিকে চলে যাই, তাহলে আমি 10,000 টাকা এখানে খরচ হিসেবে ধরে নিই, বাই করলে অতিরিক্ত খরচ হবে। এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এর বাইরে রয়ে গেল হচ্ছে অ্যালোকেটেড ওভারহেড। অ্যালোকেটেড ওভারহেড হচ্ছে 1,50,000, মেক করলেও লাগবে বাই করলেও লাগবে, এটা তো আমার আনার দরকার নেই, আছে কি? না স্যার। আচ্ছা, যেই খরচটুকু অ্যাভয়েডেবল সেটাই কিন্তু আমার ডিসিশন মেকিং এর জন্য ফ্যাক্টর। তাহলে 3 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আমি অ্যাভয়েড করতে পারি, সেক্ষেত্রে অ্যালোকেটেড ওভারহেড বলবো না, আমি এটা একটা নাম দিই, অ্যাভয়েডেবল ফিক্সড ওভারহেড, তাই না? অ্যাভয়েডেবল ফিক্সড ওভারহেড, এটা কি বুঝতে পারছি? আমি এটাকে অ্যাভয়েড করতে পারি। তাহলে মেক করলে আমার 1 লক্ষ টাকা লাগবে,
আর বাই করলে আমার 0 লাগবে। মেক করলে আমার 1 লক্ষ, বাই করলে আমার 0। আচ্ছা, আউটসাইডার থেকে যদি আমি ক্রয় করি কত করে লাগবে? 4 টাকা করে ইনটু 1,50,000। ঠিক আছে এটা? জি স্যার। এখন কি দেখা যাচ্ছে, আমি যদি মেক করি আমার 5,50,000 টাকা, আর আমি যদি বাই করি আমার লাগবে হচ্ছে 6,10,000। তাহলে আমার উত্তর হচ্ছে কি ইন ফেভার অফ মেকিং। এটা যদি ওই অংশটুকু যদি আমরা না জানি, আমরা কিন্তু এখানেই এই উত্তরটা দিয়ে ফেলতে পারি যে আমাদের 1,50,000 ইউনিট যদি দরকার হয় সেক্ষেত্রে বাই করলে আমাদের লস হবে, মেক করলে উল্টো আমার খরচ কিছুটা সেভ হবে। কত টাকা সেভ হচ্ছে এখানে? প্রায় 60,000 টাকা সেভ হবে। আচ্ছা, এখানে এসে আবার আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আবার বলি, মেক করার ক্ষেত্রে আপনার ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ নাই। ঠিক আছে, 3 টাকা করে। আর বাই করার ক্ষেত্রে 4 টাকা করে লাগবে 1,50,000। এক্ষেত্রে আমার কোনো কিছু করার সুযোগ নাই। 10,000 টাকা আমার এখানে কি হচ্ছে, বাই করলে আমার অতিরিক্ত খরচ হয়। কেন? ডিভিশন ম্যানেজার 3 কে 2 তে ট্রান্সফার করলে কোম্পানির অতিরিক্ত 10,000 টাকা অতিরিক্ত খরচ হবে। তাহলে এইটা হচ্ছে আমার জন্য আউটফ্লো। এটা কখন হয়? যদি আমি বাই করি। ঠিক আছে, যদি আমি বাই করি সেক্ষেত্রে অতিরিক্ত খরচ, এটার নাম দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে নাম দিতে হবে যে এক্সেস অথবা ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল স্যালারি। আমার স্যালারি কিন্তু যখন ডিভিশন 3 বন্ধ করে দিয়ে 2 তে ট্রান্সফার করব 10,000 টাকা অতিরিক্ত খরচ হবে। এটা কিন্তু তাহলে আমার বাইয়ের জন্যই প্রযোজ্য, সেখানে আমরা নিয়ে আসলাম। আর 1 লক্ষ টাকা আমি অ্যাভয়েড করতে, মেক করলে আমার লাগে, বাই করলে আমি অ্যাভয়েড করতে পারি। সো অ্যাভয়েডেবল এক্সপেন্সেস যদি হয়ে থাকে আমাকে সেটা কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এটা আমার সূত্রই আমাকে বলছে। এতটুকু কি এবার আমাদের ক্লিয়ার হলো কনসেপ্টটা? ক্লিয়ার স্যার। আমরা এইভাবে স্যার পরীক্ষা এইভাবে করলে হবে না স্যার? যদি এটা হবে হবে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনারা যদি এইভাবে করতে চান, ইনক্রিমেন্টাল স্যালারি কার জন্য লাগবে? ডিভিশন ম্যানেজার 2 এর জন্য, যদি আমি 3 কে বন্ধ করে দিই। আচ্ছা, এখন দেখেন প্রশ্ন বললো যে 1,40,000 ইউনিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইনডিফারেন্ট থাকবো। আমি একটু টেস্ট করে দেখি। 1,40,000 ইউনিট হলে আমার ইনডিফারেন্ট হওয়ার কথা, তাই না? এটা তো মিলতেছে না। ও যে 90,000 হলে আমাদের ইনডিফারেন্ট পয়েন্ট হয়। এখানে কত ছিল? এটা তো মিলে যাওয়ার কথা, মিলতেছে না কেন বুঝতেছি না। প্রশ্ন অনুসারে হচ্ছে 1,40,000 ইউনিট হলে ইনডিফারেন্ট পয়েন্ট হওয়ার কথা, কিন্তু আমরা সলিউশন করে দেখতেছি যে এটা মিলতেছে না।
আচ্ছা, এটা একটু দেখতে হবে আবার, মানে আমাদের ইয়ের সাথে ইনডিফারেন্ট পয়েন্টে গিয়ে একটু গরমিল হচ্ছে। এটা একটা আপনারা একটু দেখেন তো। স্যার ওই নেট করলে তো সুপারভাইজারের স্যালারি 50,000 লাগে, ওই কারণে না, এখানে গন্ডগোল হচ্ছে যে কি 90,000 দিয়ে ওনারা অঙ্ক করছেন তো, মানে স্যালারি স্যালারি দিলে কিন্তু হয়ে যায় স্যার এখানে। তখন হয়ে যায়, কিন্তু আমাদের সলিউশনের ক্ষেত্রে আমরা যখন করলাম সেক্ষেত্রে এই জায়গায় গন্ডগোল হচ্ছে। মানে স্যালারি এক জায়গায় হচ্ছে 90,000, আর এক জায়গায় হচ্ছে মানে কোম্পানিকে অ্যাজ এ হোল চিন্তা করতেছে আর কি। আমরা তো দুই জায়গায় 50-50 এই দুইটাকে অ্যাভয়েড করলাম, কিন্তু তখন দেখা যাচ্ছে গন্ডগোলটা তৈরি হচ্ছে। আমরা এক জায়গায় 90, আরেক জায়গায় যদি কত হবে 50, তখন উত্তরটা কারেক্ট আসতেছে। তখন 1,50,000 90 আর 50 দিয়ে যদি অঙ্কটা করি তাহলে ঠিক আছে, তাহলে ঠিক মতো আসতেছে। কিন্তু আমরা 10,000 দিয়ে করলে আমাদের রেজাল্ট কারেক্ট আসতেছে, কিন্তু ইনডিফারেন্স পয়েন্টে আমরা পৌঁছাতে পারতেছি না। নেট করলে জি স্যার 90 আর 50 করতে স্যার। হ্যাঁ, ওই যে দেখেন 1,40,000 যখন আমি দিয়ে এখানে 90 আর 50 করলাম, যেটা অঙ্কের সলিউশন, আমরা এটাকে বোঝার জন্য এখান থেকে 50-50 বাদ দিলাম। অতিরিক্ত খরচ হচ্ছে আমার 10,000 টাকা, সেটা দিয়ে আমরা অঙ্ক করলাম, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক মিলে যাচ্ছে, কারণ আমরা ডিভিশন নাম্বার 2 কে কনসিডারেশনে নেইনি। এখানে ওনারা ডিভিশন নাম্বার 2 কে কনসিডারেশনে নিতেই হচ্ছে, ওইটাই দিয়ে অঙ্কটা করছেন, যার কারণে 1,40,000 গিয়ে ইনডিফারেন্স পয়েন্ট হবে। আমরা আগে যেটা করলাম সেখানে কিন্তু আমাদের অঙ্কের কনসেপ্ট ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের দুটো দিয়ে করা উচিত আর কি, যেহেতু সলিউশন একই রকম ভাবে করলো, আমাদের ইনডিফারেন্স পয়েন্টও মিলে যাচ্ছে, দুটো একসাথে দিয়ে করাটাই বেটার, কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা যে 10,000 অতিরিক্ত খরচ হচ্ছে, আমি সেক্ষেত্রে অঙ্ক করে ফেলতে পারবো, কিন্তু এর সাথে মিলবে না আর কি। স্যার আমরা আবার ওখানে একটু করি যেন স্যার ওই স্যালারির ম্যানেজারের স্যালারির ইস্যুটা করছি না সবাই মিলে স্যার। আপনি যাচ্ছি এটা স্যালারির ম্যানেজারের ইস্যুটা হচ্ছে ডিভিশন, আমি আবার বলতেছি, ডিভিশন নাম্বার 3 এর ম্যানেজারের স্যালারি হচ্ছে 50,000 টাকা। আমি যদি ডিভিশন নাম্বার 3 তে বন্ধ করে দিই, ওনাকে আমি ডিভিশন 2 তে ট্রান্সফার করতে পারবো। ডিভিশন 2 এর সেখানে একজন লোকের রিকোয়ারমেন্ট আছে, যার বেতন আমরা ফিক্সড করেছিলাম 40,000 টাকা। তাহলে কোম্পানিকে আমরা প্রথমে চিন্তা করছি যে কোম্পানি অ্যাজ এ হোল, তাহলে আমি যদি মেক করি ডিভিশন 2 এর কোনো ইস্যু না, কিন্তু মেক করলে ওই কোম্পানি 40,000 টাকা ডিভিশন 2 এর স্যালারি লাগবে, ডিভিশন 3 এর লাগবে 50,000 টাকা, টোটাল 90,000। আমি যদি বন্ধ করে দিই, কোম্পানির অ্যাজ এ হোল চিন্তা করে যদি কোম্পানিটাকে ডিভিশন 3 কে বন্ধ করে দিই, সেক্ষেত্রে ডিভিশন 3 এর ম্যানেজারটাকে আমি 2 তে ট্রান্সফার করব, তাহলে 2 এর স্যালারি 40 থেকে হয়েছে 50,000, আর ওই ভদ্রলোকের যিনি 3 এর যার স্যালারি, এই স্যালারিটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, এই স্যালারিটা ক্লোজ হয়ে যাবে। স্যার আমার মনে হচ্ছে যে ডিভিশন 3 টা একটু প্লিজ স্যার 40 থেকে 50 আসলে হচ্ছে না স্যার, এখানে স্যার হচ্ছে 40 আর 50। জি স্যার, আমি বলতে চাচ্ছি স্যার যে ডিভিশন 3 থেকে যখন 2 এ আমরা ট্রান্সফার করছি তখন বেতন সেম থাকছে, তখন ডিভিশন 3 তে খালি হচ্ছে, সেখানে আমরা 40,000 টাকা বেতনের এই যে ম্যানেজার নিতে পারছি। আমরা যখন কন্টিনিউ করব ভাই, আমি আমরা শেষ করি স্যার, আমরা যখন কন্টিনিউ করব, যখন আমরা মেক করব এই 40,000 প্লাস 50,000 যেটাকে আমরা ট্রান্সফার করলাম 2 তে, যখন আমরা কন্টিনিউ করব, আর যখন আমরা বাইরে যাব ডাইরেক্ট 50,000, এখানে 10,000 স্যার আমার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে না স্যার। দরকার নেই না, এটা আমাদের বোঝার জন্য দরকার ছিল, আমরা এটা না করে অঙ্কটা করতে পারি, কিন্তু 10,000 দিলেও আমাদের সলিউশন কিন্তু কারেক্ট চলে আসে।
ঠিক আছে, কিন্তু ওইটার সলভ করতে গেলে গন্ডগোল হচ্ছে, যেহেতু ওই টাকাগুলো আমরা ওখান থেকে অ্যাভয়েড করে গেলাম, অ্যাভয়েড করে গেলে এটা হচ্ছে না, কিন্তু এমনি আমাদের ওইটাও কিন্তু কারেক্ট। আমরা যখন টেবুলার ফরম্যাটে যাচ্ছি তখন আমাদের এখানে গন্ডগোল তৈরি হচ্ছে। আমি ডিভিশন 2 আর 3 বুঝতেছি না। আমরা যদি এভাবে বুঝি, আমরা যদি ডিভিশন 2 আর 3 আমরা না বুঝি, কোম্পানি যদি ওই স্টার্টারটা বন্ধ করে দেয়, তৈরি করে, তাহলে ওনার ডিভিশন 2 এবং 3 দোনোটাই এক্সিস্টেন্স থাকে, কোম্পানির অ্যাজ এ হোল 90,000 টাকা খরচ হয়। যদি স্টার্টারটা বন্ধ করে দেয় তাহলে 40,000 টাকা, আলটিমেটলি তার সেভিংস হচ্ছে 40,000 টাকা, আর তাহলে খরচ হবে কত? 50,000। তাহলে আমাদের মূল এজেন্ডা হচ্ছে ম্যানেজার স্যালারি আগে ছিল 90,000, আমি যদি স্টার্টারটা বাইরে থেকে নিই খরচ হবে তাহলে 50,000। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আমার কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি 10,000 টাকা এনে যখন সলিউশন করতেছি আমার অঙ্ক কারেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু টেবুলার ফরম্যাটে যখন ওইটা দিয়ে আবার করতে যাচ্ছি ওই টাকাগুলোকে আমাদের কনসিডারেশনে নিতে হচ্ছে। কথা বুঝাইতে পারলাম? মানে আমি যদি টেবুলার ফরম্যাটে যাই সেক্ষেত্রে ওই টাকাটা আবার কনসিডারেশন সেখানে নিতে হয়, না হলে কিন্তু ওই যে আমার ইনডিফারেন্স পয়েন্টে আমি আসতে পারি না। এখান থেকে কিন্তু ইনডিফারেন্স পয়েন্টে আসা যাবে, এটাই উত্তর কারেক্ট। আপনি 10,000 করলেও আপনার উত্তরটা হয়ে যাচ্ছে, কিন্তু বেটার হচ্ছে যে কি আপনি অ্যাজ এ হোলে চিন্তা করে করবেন, না করলে আমাদের একটা গন্ডগোল থেকে যায়। আচ্ছা, আমরা এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, হাউ if at all would the answer change if the company could use the vacated plant space for storage and in so doing avoid 50,000 of outside storage charge currently incurred? এখন আরেকটা রিকোয়ারমেন্ট দিল যে কোম্পানির ডিভিশন নাম্বার 3 যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে ওই ভ্যাকেটেড যে ডিভিশন 3 এর যে ল্যান্ডটা ছিল, যে প্ল্যানটা ছিল বা যে জায়গা স্টোরেজ জায়গাটা ছিল, সেই জায়গাটাতে আমি ইউজ করতে পারবো। ইউজ করলে কোম্পানির অ্যাজ এ হোল 50,000 টাকা সেভ হবে। তাহলে আমি যদি মেক করি 50,000 টাকা কিন্তু সেভ হয় না, যদি আমি আউটসাইডার থেকে বাই করে নেই সেক্ষেত্রে কিন্তু আমার উল্টো আরো 50,000 টাকার খরচ সেভিংস হয়। তাহলে এটা আমাদের জন্য কি হবে? রিলেভেন্ট ইনফরমেশন। এই ক্ষেত্রে আমাদের ডিসিশনটা কি হবে? নিঃসন্দেহে বাই করবে। হ্যাঁ, একই রকম ভাবে তখন আমার সূত্রটা চেঞ্জ হবে। আমার আগে যে সূত্র ছিল সেখানে মেক করলে যা ছিল, বাই করলে আমার সেভিংস হয়। তাহলে the information on the avoidable storage cost is relevant and it is opportunity cost if and sourcing is chosen. The indifference point is now x equal to 1,90,000 হবে। তখন আমরা যে ইনডিফারেন্স পয়েন্ট করলাম সেই ক্ষেত্রে আমি মেক করলে আমাকে বাইরে আউটসাইডারকে 50,000 টাকা দিতে হয়, যদি বাই করি আমার দেওয়া লাগে না। তাহলে আমার সূত্রটা তখন সূত্রের ক্ষেত্রে এখানে 50,000 টাকা অতিরিক্ত যোগ হবে। যোগ করে যখন আমরা সলিউশন করব আমার উত্তর দাঁড়াবে হচ্ছে 1,90,000। করতে পারবো এটা? স্যার আপনি যে সমাধানটা করেছেন স্যার এক্সেল শিটে, ওইটাই আমাদের কাছে চমৎকার সমাধান মনে হয়েছিল স্যার। আমরা এখানে চমৎকার হলে এক্ষেত্রে স্যালারিটাকে আপনাকে কনসিডারেশনে নিয়ে করলে ভালো, কারণ স্যালারিটা কমে গেলে আমার ইনডিফারেন্স পয়েন্টে গিয়ে গন্ডগোল হচ্ছে। সেক্ষেত্রে আপনারা 90,000 আর 50,000 দিয়ে করলেন। কোম্পানি মেক করলে 90,000 টাকার বেতন দরকার হয়, বাই করলে 50,000 টাকা দরকার হয়। আমরা এজ এ হোলে চিন্তা করি। আচ্ছা, এখানে কস্ট সেভিংস এর একটা ইস্যু আছে। আমি যদি মেক করলে কস্টটা সেভিংস হয় না, বাই করলে কস্ট সেভিংস হয়। আমরা দুই দিকে করতে পারি, কোন দিকে দিয়ে করব বলেন? আমরা কি এই জিনিসটা বুঝলাম কিনা? আমি যদি মেক করি 50,000 টাকা লাগবে, এটা মেক করলে লাগবে আর বাই করলে লাগবে না। আবার উল্টোটা করতে পারি, বাইয়ের ক্ষেত্রে আমি নেগেটিভ করে দিতে পারি। কথা বলছেন? দুই দিকে দিলে কিন্তু আপনার প্রশ্ন মিলে যাবে। তাহলে মেক করলে আমরা বলে দিলাম মেক করলে আপনার 50,000 টাকা লাগবে, আর আপনি যদি মেক না করেন আপনি ওই স্টোরেজ স্পেসটা আপনি খরচ করতে পারবেন। এখন দেখেন সিনারিও কিন্তু বাইং এর ক্ষেত্রে চলে আসতেছে। আমি যখন এখানে 1,90,000 দিব মিলে যাবে, মিলে গেছে না?
একই উত্তর আসতে পারে যদি আমি এটাকে এখানে নেগেটিভ করে দিই। আপনি যখন বাই করবেন আপনার খরচটা সেভিংস হবে, তখন আপনি নেগেটিভ করে দিয়ে করতে পারেন, একই রকম রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসবে। তাহলে আমরা শেষ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। স্যার ওইটা স্যালারিটা স্যার আবারও বুঝি নাই স্যার, আমার কাছে মনে হচ্ছে যে মেক করলে 50,000 লাগবে আর বাই করলে 10,000 লাগবে স্যালারি, যে আপনি মেক করলে 50,000, বাই করলে 10,000, কারণ বাই করলে আমার 10,000 অ্যাডিশনাল কস্ট ইনকার্ড করতে হচ্ছে, আপনি আর যদি এই মেক কনসেপ্ট করলে ভাই, আচ্ছা ঠিক আছে, বিতর্ক আমরা এড়াই। আপনি এই কনসেপ্ট আপনার মাথায় ঢুকলে ওটাই ঢুকাই রাখেন, ওটা দিয়ে আপনি সলিউশন করবেন, অঙ্ক কারেক্ট। জি স্যার। কিন্তু ওই ইনডিফারেন্স পয়েন্ট মিলাইতে গেলে এটা যদি সলিউশন করতে যান তখন আটকে যাবে, আদারওয়াইজ অন্য কোনো ইস্যু নাই। কারণ টাকা কম বেশি হলে ইনডিফারেন্স পয়েন্টে গিয়ে ঝামেলা করবে। আর আপনি ওটা স্যার কত বুঝলেন? ইনডিফারেন্ট পয়েন্ট চাই নাই আমাদের তো, আমি আচ্ছা চাই নাই আপনি, হ্যাঁ এটা কিন্তু সলিউশনে ছিল বলে আমরা করলাম। এবং এই জিনিসটা কেন করলাম, এই ধরনের প্রবলেম আপনাদের আরো আসবে সামনের দিকে, তখন আপনাদের কনসেপ্টটা জানা দরকার, সেই জন্য আমরা আসি, আদারওয়াইজ আমি যেতাম না। কারণ ব্লক হোলের মধ্যে আমার হাঁটার দরকার নেই, যে জিনিসটা আপনার বুঝতে কষ্ট হবে আমি কষ্ট করে আপনাকে কেন বুঝাবো। থ্যাংক ইউ স্যার। স্যার বলেন, আমরা আমাদের হাতে সময় কম, আরেকটা প্রশ্ন দেখবো কিনা ওই জন্যই চেষ্টা করতেছিলাম। স্যার বলেন। কস্ট সেভিং স্যার যদি আমি 50,000 টাকা নেই সেক্ষেত্রে স্যার তো আমার মেকের দিকে যাচ্ছে স্যার। জি জি জি, মেকের দিকে যাচ্ছে। আমাদের দুটো তো আলাদা রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে পরের রিকোয়ারমেন্টটা, এটা হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্টটা। যদি আমি ডিভিশন নাম্বার 3 বন্ধ করে দেই, স্টার্টার অ্যাসেম্বলিটা আমি বাইরে থেকে কিনে নেই, তাহলে কোম্পানি 50,000 টাকা সেভ করতে পারবে এজ এ হোল। কেন? আগে 50,000 টাকা বাইরে একজন আউটসাইডারকে দিতে হতো, এখন সেটা দেওয়া লাগবে না। এখন আমি বাই এর ক্ষেত্রে পজিটিভ করতে পারি, আর যদি না সরি মেক এর ক্ষেত্রে পজিটিভ ফিগার, আপনি যদি বাই এর ক্ষেত্রে করেন সেক্ষেত্রে আপনাকে নেগেটিভ করে দিতে হবে। যেভাবে করেন আপনার অঙ্কটা মিলে যাবে। ইনডিফারেন্স পয়েন্ট থেকে আসা দরকার আছে স্যার, ইনডিফারেন্স পয়েন্ট থেকে এখানে না দরকার নাই, দরকার নাই, দরকার এটা নেই। স্যার একটা মানে আলাদা কনসেপ্ট স্যার দেখাইছেন স্যার। আলাদা একটা কনসেপ্ট আপনি করতে পারেন। আপনি 1,50,000 যদি মানে প্রশ্নে একটা জিনিস বলা নাই যে তার আলটিমেটলি 1,50,000 ইউনিট দরকার হয়, সলিউশন করার সময় প্রথমে ওনারা বললেন যে কোম্পানি নেক্সট ইয়ার কত ইউনিট উৎপাদন করবে, এটা আমাদেরকে বলে নাই, না বলাতে আমাকে এই রাস্তায় হাঁটতে হচ্ছে, এভাবে আমরা সলিউশন করতেছি। নোট দ্যাট production output in coming year may be different from production output in the first year. Let X be number of the starter assemblies required in the next 12 months. যেহেতু আগামী বছর কতটুকু আপনি প্রোডাকশন করবেন, কতটুকু আপনার দরকার, এটা আমার জানা নাই, সেক্ষেত্রে আমি এই রাস্তায় হাঁটলাম। এখন আমার যদি জানা থাকতো, অথবা আমরা যদি এভাবে চিন্তা করে লিখতাম যে আমরা গত বছর যা প্রোডাকশন করলাম আগামী বছরও একই প্রোডাকশন করব, ধরে অঙ্ক করতেছি, তাহলে আমি যে টেবুলার ফরম্যাট করলাম এটা করে দিয়ে চলে আসতে পারবেন, আপনাকে এক্সামিনার আটকাইতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? স্যার ওইটা কি কস্ট সেভিং নাকি অপরচুনিটি কস্ট? 50,000 একই কথা, দুই দিকে লিখতে পারেন। আমি আপনাকে অপশন দুই দিকে দিলাম, আপনি মেকেও দিতে পারবেন, বাইও দিতে পারবেন। না, আমার ওয়ার্ডটা স্যার এখানে কস্ট সেভিং কথাটা হবে নাকি অপরচুনিটি কস্ট কথাটা হবে? অপরচুনিটি কস্ট, একই কথা হবে। কস্ট সেভিংস বলেন, অপরচুনিটি কস্ট বলেন, কথা কিন্তু সেম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি 1,50,000 দিয়ে অঙ্ক করে আপনি অঙ্ক চলে যেতে পারবেন। আপনি ধরে নিলেন যে আমরা ধরে নিচ্ছি যে আগামী বছরও আমাদের 1,50,000 এর রিকোয়ারমেন্ট আছে, সেভাবে আমি আমার সলিউশনটা করব, এভাবে আমরা করে চলে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আরেকটা প্রশ্ন কি যেতে পারি? জি স্যার। গ্যারিসনের একটা অঙ্ক করব। এই অঙ্কটা কয়েকবার পরীক্ষায় আসে,
সে আপনাদের পরীক্ষায় এক্স্যাক্টলি আসছে কিনা আমার মনে নাই, কিন্তু এর আগে বেশ কয়েকবার এই প্রশ্নটা আসছে, অনেকবার আসছে। আমি শুধু প্রশ্নটা আপনাদেরকে বুঝিয়ে দিব, বাকিটুকু আপনারা দেখবেন। এটাও একই রকম ভাবে অনেক বড় অঙ্ক, কিন্তু ওইটার মতো তো ক্রিটিক্যাল না, একটু সহজ আছে। সিলভেন ইন্ডাস্ট্রিজ, একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে একটু আমরা পড়ি। সিলভেন ইন্ডাস্ট্রিজ হুইচ ম্যানুফ্যাকচারার and sells highly successful line of summer lotions and insect repellents, has decided to diversify in order to stabilize sales throughout the year. অনেক কথা পড়ছি, কোনো কিছুই আমার কাজে আসতেছে না। যে সিলভেন ইন্ডাস্ট্রিজ ম্যানুফ্যাকচার করে, সেল করে একটা লোশন এবং ইনসেক্ট রিপেলেন্ট, এই দুটো জিনিস উৎপাদন করেন এবং বিক্রি করেন। A natural area for the company to consider is the production of winter lotions and creams to prevent dry and chapped skin. কোম্পানি যেহেতু লোশন ম্যানুফ্যাকচার করে, এখন উইন্টারের জন্য আগে সামারের জন্য লোশন তৈরি করতেন, এখন চিন্তা করতেছে যে সামার লোশনে তো শুধু সামারে বিক্রি করতে পারবো, এখন আমি উইন্টার লোশনও তৈরি করব। After considerable research, a winter products line has been developed. However, Silvan president has decided to introduce only one of the new products for this coming winter. If the product is success, further expansion is will be initiated. আরো ইনফরমেশন করলাম যে কোম্পানি যেহেতু উইন্টার লোশন তৈরি করবে, চিন্তা করতেছে অনেকগুলো প্রোডাক্ট লাইন ডেভেলপ হলো, তার মধ্যে কোম্পানি প্রেসিডেন্ট বললেন যে আমি একটা দিয়ে আগে স্টার্ট করব, ইনিশিয়েট করব, দেন এটা সাকসেসফুল হলে পরবর্তীতে এগোবো। The product selected called Chap Off, একটা প্রোডাক্টের নাম দিলেন, এটার নাম হচ্ছে Chap Off, is a lip balm that will be sold in a lipstick type tube. আচ্ছা, একটা লিপ জেল তৈরি করবেন, এটা সিদ্ধান্ত হলো। The product will be sold to wholesale box 24 tubes for $8 per box. এতক্ষণ পর আমরা একটা ইনফরমেশন পেলাম, আমি যে প্রোডাক্টটা তৈরি করব তার একটা বক্সের দাম হবে হচ্ছে $8, এক বক্সের ভিতরে থাকবে 24টা টিউব। Because of the excess capacity, no additional fixed overhead cost will be incurred to produce the product. আচ্ছা, তাহলে আরেকটা জিনিস জানলাম যে কোনো এডিশনাল ফিক্সড ওভারহেড আমার লাগবে না, যেহেতু আমার এডিশনাল ক্যাপাসিটি আছে। আমি সামারে আগে লোশন তৈরি করতে উইন্টারে বসে থাকতাম, এখন আর এডিশনাল ফিক্সড ওভারহেড দরকার হবে। However, 90,000 charge for fixed overhead will be absorbed by the product under the company's absorption costing system. যেহেতু কোম্পানি absorption costing system ফলো করে, আমি যদি এই ডিভিশনটা চালু করি, উইন্টারে আমি যদি লোশনটা আমি উৎপাদনে যাই, তাহলে কোম্পানি আরো 90,000 টাকা এই চ্যাপ অফ প্রোডাক্টটা অ্যাবজর্ব করতে পারবে। সো ইউজিং দ্য এস্টিমেট সেলস এন্ড প্রোডাকশন 1 লাখ বক্স উৎপাদন করা হবে। যদি এভাবে উৎপাদন করা হয়, তাহলে কোম্পানি ডাইরেক্ট মেটেরিয়াল লাগবে হচ্ছে 3 টাকা 60 পয়সা, ডাইরেক্ট লেবার 2 টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1 টাকা 40 পয়সা। এই 1 টাকা 40 পয়সার মধ্যে ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 60 টাকা। কোম্পানি 60 টাকা হচ্ছে তার কি বলবো আমরা, ম্যানুফ্যাকচারিং কস্ট, বক্সের ম্যানুফ্যাকচারিং কস্ট। স্যারের কথা শোনা যাচ্ছে? জন্য ডিস্টার্ব করতেছে। এখন শোনা যাচ্ছে? স্যার এখন স্যার শুন, আচ্ছা আচ্ছা, দ্য কস্ট, আমরা এরপরের প্যারাটাতে আসি। দ্য কস্ট অ্যাবাভ ইনক্লুডস কস্ট ফর প্রোডিউসিং বোথ লিপ বাম এন্ড টিউব। আমি যে টিউবটা তৈরি করব, আমি যে লিপ জেলটা তৈরি করব, লিপ জেলের খরচও আছে, আবার টিউবের খরচ মিলেই হচ্ছে 60 টাকা। ইনটু হুইচ দ্য লিপ বাম ইজ টু বি প্লেসড, ওই টিউবটার মধ্যে আমি জেলটা বামটাকে রাখবো as an alternative to making the tubes. এরপরে এসে আপনাকে একটা অল্টারনেটিভ একটা কথা বলতেছেন যে আমি যে টিউবটা নিজে তৈরি করব, টিউবটা নিজে তৈরি না করে
the Sylvan has approached supplier to discuss the possibility of purchasing the tubes of CHAPOP. এই CHAPOP এর জন্য যে টিউবটা লাগবে সেটা আমি বাইরে থেকে কেনার জন্য সাপ্লায়ার খুঁজতেছি, and the purchase price of the empty tubes from supplier would be $1.35 per box. চব্বিশটা টিউব বাইরে থেকে কিনে নিই তাহলে আমার খরচ হবে হচ্ছে $1.35, আর আমি করলে কি হয় সেটা আমাকে বের করতে হবে। If Sylvan accepts this purchase proposal, it is predicted that direct labor and variable manufacturing overhead cost per box CHAPOP would be reduced by 10%. স্যার আমি ওই 2 মিনিট পরে ফোন আমি স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আপনারা কি আছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের একজন টিচার, আমাদের খুব সিনিয়র একজন মেম্বার, উনি ফোন করতেছেন, আমি ফোন কেটে দিচ্ছি, স্যার বারবার ফোন করতেছে, কেন ফোন না ধরলে করতেই থাকবে। আচ্ছা তাহলে প্রশ্নটা হচ্ছে খুব লো আসতেছে স্যার, সাউন্ড লো আসতেছে আমার মনে হয়, যে ফোন আসছে তো বারবার এইজন্য না স্যার পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সিলভান ইন্ডাস্ট্রিজ যদি চ্যাপপের যে টিউবটাকে যদি বাইরে থেকে কিনে নেয় তাহলে $1.35, সেই ক্ষেত্রে ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা 10% কমে যাবে এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট উড বি রিডিউসড বাই 25%। শেষ প্রশ্ন। তাহলে প্রশ্নের ইনফরমেশনটা পেলাম হচ্ছে অল্প একটু জায়গার মধ্যে, যে কোম্পানি যে টিউবটা তৈরি করবে এই টিউবটা হচ্ছে মূলত আমার ডিসিশন মেকিং এর পয়েন্ট। অন্য এখানে যে হাজার হাজার ইনফরমেশন আছে এগুলো কোনো কিছু নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। টিউবটা আমি তৈরি করতে গেলে কত লাগে আর বাইরে থেকে কিনতে লাগে হচ্ছে $1.35। আমি তৈরি করতে গেলে কি লাগবে সেটা কিন্তু বলা নাই, কিন্তু বলা আছে কি আমি যদি এটা না করি টিউবটা তাহলে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল 25% খরচ কমে যাবে, ডাইরেক্ট লেবার 10% কমবে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10% কমবে। এখানে আপনাদের জন্য এভরিথিং ইজি, কিন্তু একটা গন্ডগোল হচ্ছে যে 90,000 টাকা ফিক্সড ওভারহেড অ্যাবজর্ব করে, এটা কিন্তু এর মধ্যে চলে আসছে কোথায় $1.40 মধ্যে আছে, এটা কিন্তু আপনাকে বের করতে হবে, দেন আপনি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বের করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি শুড সিলভান ইন্ডাস্ট্রিজ মেক অর বাই টিউবস। স্যার আজকের স্লাইডটা চ্যাট বক্সে শেয়ার করা যাবে? এই আজকেরটা দিলাম তো মনে হয়, এটা এই প্রশ্নটা দেওয়া হয়নি, এই প্রশ্নটা ছাড়া বাকি সব দেওয়া হয়েছিল। স্যার ফার্স্টে যেটা দিলেন ওটা প্রিভিয়াস ক্লাসের না? প্রিভিয়াস ক্লাস না, সবকিছু সেখানে আছে। আজকে যেটা পড়ালাম এর আগের প্রশ্ন সেটাও আছে, কিন্তু এই প্রশ্নটা শুধু নাই, এটা আমি শেয়ার করে দিব পরে। প্রিভিয়াস ক্লাসের আর আজকে দুইটা একসাথে স্যার যেটা শেয়ার করছিলেন সকালে? আমরা যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম না অক্সফোর্ড ইন্ডাস্ট্রিজ, সেই অঙ্কটা ওই ইয়েটাতে আছে, ওই শীটটাতে আছে। দিন ক্লাসের শীট আছে ওটা। হ্যাঁ একই শীট উনি পাননি ডাউনলোড করতে, ওই জন্য আজকে দিলাম একই শীট, শুধু এই অঙ্কটা আমি দিই নাই, এটা আমি আপনাদেরকে আবার শেয়ার করে দেবো। আর এটা শেয়ার না করলেও আপনারা পাবেন, কারণ এটা হচ্ছে গ্যারিসনের একটা অঙ্ক, গ্যারিসনের 23 নম্বর অঙ্ক স্যার। হ্যাঁ গ্যারিসনের 23 নম্বর অঙ্ক, হুবহু একই অঙ্ক আমরা দেখতেছি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেজন্য আমরা করতেছিলাম, কারণ আপনারা পড়তে পড়তে বেহুশ হয়ে যাবেন, স্যার পড়তে পড়তে শেষ আর পারি না। আচ্ছা এখন আমরা একটু শর্টকাট করি। $1.35 লাগে হচ্ছে আমি বাইরে থেকে কিনলে, আর আমি নিজে তৈরি করলে কত সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? আমার ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ কমবে হচ্ছে $3.60 থেকে 25%, তাহলে কত টাকা কমবে?
3 টাকা 60 জি। আর ডাইরেক্ট লেবারে 10% কমে যাবে, তাহলে 20 পয়সা কমবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডে 10% কমবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিংটা আমি জানি না, তাহলে এটা আমাকে বের করতে হবে, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড কস্টিং করা, তো আমাকে তাহলে বের করতে হবে 1 লক্ষ বক্সের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড, তাহলে 1 লক্ষ বক্স ইনটু 1.4 তাহলে কত হয়? 1,40,000, তাই না স্যার? এটাকে বুঝাতে পারলাম? আপনার এই যে কস্ট স্ট্রাকচারটা দেওয়া আছে 3 টাকা 60, 2 টাকা, 1 টাকা 40 পয়সা, টোটাল 60 টাকা। আর এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে কি 1 লক্ষকে স্ট্যান্ডার্ড ধরে। তাহলে আমি যদি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বের করতে চাই, তাহলে 1 টাকা 40 পয়সাকে দিয়ে যদি 1 লক্ষকে গুণ করি, তাহলে তো আমি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা পাবো। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে আমার 1,40,000। তাহলে 1,40,000 এর ভিতর ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে। তাহলে 1,40,000 থেকে আমার 90,000 টাকা সে অ্যাবজর্ব করছেন, আগে বলে দিছে আমাকে। তাহলে 1,40,000 থেকে 90 বাদ দিলে থাকে হচ্ছে কত? 50,000। 50,000 হচ্ছে ভেরিয়েবল, 50,000 হচ্ছে ইন টোটাল ভেরিয়েবল। তাহলে 50,000 কে আমি যদি 1 লাখ দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 0.5। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভার হচ্ছে পার ইউনিটে 0.5। 0.5 এর 10% কমবে, তাহলে সেখানে কমবে কত? 5 পয়সা। ঠিক আছে না? তাহলে আমার মেটেরিয়ালের খরচ পেলাম, লেবারের খরচ পেলাম, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের খরচ পেলাম। তাহলে খরচ কত টাকা কমবে সেটা আমরা একটু দেখে নিতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখে নিই। এখানে দেখেন আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 টাকা 60, ডাইরেক্ট লেবার হচ্ছে 2 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পেলাম হচ্ছে 0.5। এটা তো আমার জানা, তাই না? আচ্ছা, এই আমার ইন টোটাল খরচ হয় 6 টাকা 10 পয়সা। এখন এখান থেকে আমি নিজে যদি অল্টারনেটিভ নিচের দিকে যাই, দেখেন আমার 3 টাকা 60 পয়সা থেকে 25% কমে যাবে, 2 টাকা থেকে 10% কমবে, 50 পয়সা থেকে 10% কমবে। তাহলে আমার খরচ কমবে কত? 1 টাকা 15 পয়সা। 1 টাকা 1.15। আমি যদি নিজে বন্ধ করে দিই, তাহলে আমার খরচ কমবে হচ্ছে 1 টাকা 15 পয়সা, অথবা 1 টাকা 15 পয়সা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট। আর একজন আউটসাইড সাপ্লায়ার আমাকে অফার করলো হচ্ছে 1 টাকা 35 পয়সা। তাহলে আমার কি নেওয়া উচিত? না স্যার, নেওয়া উচিত না। তাই সেখানে ওনারা বলছেন যে কি কস্ট সেভিংস পার বক্স বাই মেকিং। আমি যদি মেক করি, আমার কস্ট সেভিংস হবে হচ্ছে 20 পয়সা করে। সো আমি আউটসাইডার থেকে নিব না, তাহলে আমাকে কি করতে হবে? দিস 1.15 ইজ কস্ট অফ মেকিং 1 বক্স অফ টিউবস ইন্টারনালি। সেটা আমরা যেটা বের করলাম সেটাকে আমরা রাখবো। আমরা আউটসাইড সাপ্লায়ারের যে অফারটা দিচ্ছেন সেই অফারটা আমরা আর নিব না। ঠিক আছে, এই একটা রিকোয়ারমেন্ট কিন্তু প্রশ্নে এখানে সলিউশনে কিন্তু 3 ভাবে করা আছে। 3 ভাবে করা আছে, আপনারা এটা দেখে নেবেন। আমরা একটা শর্টকাট মেথডটা দেখলাম, আমরা এই যে মেথডটা দেখলাম এটা হচ্ছে শর্টকাট মেথড দেখলাম, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। এর বাকিগুলো আপনারা দেখে নেবেন। এরপরে বাকি যা আছে এভরিথিং এখানে 5টা রিকোয়ারমেন্ট আছে, এটা আপনাদের জন্য বাইবেল, এটা আপনারা দেখে নিবেন। ঠিক আছে, এরপরে আপনি যদি 1 লক্ষের জায়গায় কম হয়, বেশি হয়, এটা কম হয়, বেশি হয়, বিভিন্ন ধরনের আপনাকে লজিক দিচ্ছে। এই লজিক গুলোকে আপনি কনসিডারেশনে অঙ্কটা করবেন, করলে আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলে বুঝবেন যে আপনার মোটামুটি এই স্টেজে এসে আপনার রিলেভেন্ট কস্টিং এর 80% আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আমি রিলেভেন্ট কস্টিং এর যা আছে অলমোস্ট সবকিছুই কভার করলাম। পরবর্তী লেভেলে যদি রিলেভেন্ট কস্টিং করেন, আশা করি আপনাদের আর সমস্যা হবে না। স্যার, আমরা আজকের মতো শেষ করতে হবে। আর কারো কোনো যদি প্রশ্ন না থেকে থাকে আমরা চ্যাট বক্সে এটা দিয়ে দিতাম। জি স্যার। আচ্ছা, 1 সেকেন্ড একটু টাইম এলাও করেন স্যার। হোয়াটসঅ্যাপেও দিয়েন স্যার, চ্যাট বক্সে দিলে আচ্ছা দিব। আচ্ছা